মা, আপনি অনেক বড় ভুল করছেন তনুজাকে আমার সাথে বিয়ে দিয়ে। মেয়েটাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছেন আপনি। না পারছে সে নিজে সুখী হতে, আর না পারছে কাউকে সুখী করতে। তনুজার মা সেদিন নিজের করা ভুল বুঝতে পেরেছিল ঠিক, কিন্তু বুঝেই বা লাভ কি? তার মেয়েটাকে জীবন্ত লাশ তো সে নিজের হাতেই বানিয়ে দিয়েছিল। তনুজার বাবা সেদিন চোখ মুছেছিল শুধু। নিদ্র চলে যাবার সময় রিপাত তার কাছে এসে বলেছিল, ভাইয়া, আমি জানি আপনার কষ্ট হচ্ছে। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে অঙ্কন ভাইয়া খুব ভালো, কিন্তু সে তখন বুঝতেই চায়নি। আপনি চাইলে অঙ্কন ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আমার জানা মতে অঙ্কন ভাইয়া এখন আপুকে ভালোবাসে। সে বোঝালে হয়তো আপু ঠিক কিছু করতে পারে। ওই দিন নিদ্র রিপাতের কাছ থেকে অঙ্কনের মোবাইল নাম্বার নিয়ে আসে। নিদ্র অঙ্কনকে ফোন দিয়ে বলেছিল যেন তনুজাকে ভুলে যায়, আর তনুজাকে বোঝাতে যেন তাকে মেনে নেয়। সেদিন অঙ্কন বলেছিল, আমি তনুকে ভুলতে পারবো না, কিন্তু তনুকে বোঝাবো যাতে সে আপনাকে মেনে নেয়। অঙ্কন ঠিক তার 3 দিন পর তনুজাকে ফোন দিয়ে বলেছিল যেন নিদ্রকে মেনে নেয় আর তাকে পারলে ভুলে যায়। এরপর 1 মাস তনুজা নিদ্রকে প্রায় দেখতেই পারতো না। তনুজার কথা মতে, আমি তো অঙ্কনের কাছে ফিরে যাচ্ছি না, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার যদি স্বামীর অধিকার চাইতো আমাকে বলতেন, মানা করতাম না। কারণ আপনার অধিকার আছে হালালভাবে। আপনি নিজ থেকে অধিকার চাননি, তাই আমিও কাছে আসিনি। আমার মনের কথা সেই দিন আপনার জোরাজোরিতে বলেছিলাম। বিচ্ছেদ হওয়ার পরেও মেয়েরা সংসার করে। স্বামীরা তার স্ত্রীর মনের খবর রাখতে চায় না যে তার স্ত্রী তাকে মন থেকে মানতে পারছে কিনা। আপনি আলাদা, আমি মানছি। আপনি জোর করেননি, কিন্তু 5 বছরের ভালোবাসা কি 5 দিনে ভুলে যাওয়া যায়? এখানে অঙ্কন কোনো অন্যায় করেনি। অন্যায় হয়েছে আমাদের সাথে। এসএসসির পর তনুজা সদ্য স্কুলের গণ্ডি পেয়ে কলেজে উঠেছে। প্রথম দিন কলেজে গিয়ে মনে একটা ধাক্কা খেলো, কারণ সে তার স্কুল জীবনের কোনো ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছে না। এসএসসি পরীক্ষার পর তনুজা তার কোনো বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগ করতে পারেনি, কারণ তনুজার নিজের কোনো ফোন ছিল না। তনুজার মা তনুজাকে মোবাইল ফোন ধরতে দিত না। তনুজা কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের, সহজে কারোর সাথে মিশতে পারে না। সে ভাবতেও পারেনি 10 বছরের স্কুল জীবনে যাদের সাথে পথ চলা ছিল তাদেরকে কলেজে এসে পাবে না। কলেজের ভর্তি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়, বন্ধু বান্ধবীদের সাথে বিচ্ছেদ হয়ে যায় তার। পছন্দ মতো কলেজের লিস্ট তো সবাই দেয়, এরপর যে কলেজে যে চান্স পায় সে সেই কলেজেই ভর্তি হয়। কলেজের নতুন নতুন বান্ধবীদের সাথে তনুজার খাপ খাওয়াতে অনেক সময় লেগে যায়। তনুজা ভর্তি হয়েছে ঢাকার দিকে একটা গার্লস কলেজে, আর তনুজার স্কুল ছিল মফস্বলের একটা নামকরা স্কুল। তনুজার যখন তার নতুন বান্ধবীদের সাথে কলেজ বেসে করে কলেজে যায়, তখন দেখে তার নতুন বান্ধবীরা সারাক্ষণ ফেসবুক নিয়ে মাতামাতি করে। কার পোস্টে কয়টা রিয়েক্ট, কার পোস্টে কয়টা কমেন্ট, কার সাথে চ্যাটিং হয়েছে, কার বয়ফ্রেন্ডের সাথে কার কয় ঘন্টা ফোনালাপ হয়েছে, বয়ফ্রেন্ডের সাথে কোথায় ঘুরতে গেল, কি কি করলো, কোন রেস্টুরেন্টে গেল, কি কি খাবার খেলো, কি কি গিফট পেল, এইসব নিয়ে তাদের আলোচনা। কিন্তু তনুজা এসবে অভ্যস্ত নয়। সে তো তার স্কুল জীবনটাকে খুব মিস করে। স্কুলের বেস্ট ফ্রেন্ড যার সাথে রয়েছে হাজারো স্মৃতি, বেস্ট ফ্রেন্ড বা সহ অন্যান্য আরও বান্ধবীদের সাথে সে সারাক্ষণ মজা মাস্তিতে মেতে থাকা, আড্ডা দেওয়া। তাদের আড্ডায় বিষয়বস্তু ছিল বাংলা হিন্দি সিরিয়াল, ক্রিকেট, ফুটবল খেলা, এসবই ছিল তাদের আড্ডার বিষয়বস্তু। তনুজা যখন নবম দশম শ্রেণীতে পড়তো তখন একাধারে ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ফুটবলের তুলনায় ক্রিকেট নিয়ে বেশি মাতামাতি ছিল, কারণ বাংলাদেশ তাতে অংশগ্রহণ করে। ফুটবলে তো আর বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে না, তাও তাদের প্রিয় দলগুলোর সাপোর্ট তারাই ঠিক করত। এসব আড্ডার বাহিরেও তারা স্কুলের সকল ফ্রেন্ডদের সাথে একই সাথে প্রাইভেট টিচারের বাসায় যাওয়া, ছেলে ক্লাসমেটদের সাথে ঝগড়া করা, আর টিচারদের বকুনি খেয়ে কিছুক্ষণ চুপ থেকে তারপরেও না সূত্রে আবার একটু পরে একই কাজ করা ইত্যাদি করে তারা পার করেছে। এখন কলেজ ভর্তি হয়ে এইসব দিনগুলোকে তনুজার খুব বেশি পরিমাণ মিস করে। মানুষ যেমন পরিবর্তনশীল, তনুজাও চেষ্টা করছে নিজেকে পরিবর্তন করে কলেজের নতুন বান্ধবীদের সাথে মানিয়ে নিতে। প্রতিদিন বান্ধবীদের ফেসবুক নিয়ে কথা বলা দেখে মাঝে মাঝে তনুজারও ফেসবুক খোলার ইচ্ছা হয়, কিন্তু তনুজার মা এটার বিপক্ষে, তাই তনুজা এখন ফেসবুক খোলার সাহসই পায় না। তনুজার মা তনুজার লেখাপড়া নিয়ে খুবই সিরিয়াস। তিনি তার মেয়েকে মোবাইল ফোন সহজে ধরতে দেয় না,
কিন্তু কলেজে ওঠার কারণে তো মোবাইল ফোন দিতেই হবে, কারণ ডে শিফটের ক্লাস বিকেলে শেষ হয়, বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়। তাই তনুজাকে ক্যামেরা বাটন ফোন দেওয়া হয় আর বলা হয় প্রথম বর্ষের রেজাল্ট যদি আশানুরূপ হয় তাহলে তাকে স্মার্টফোন দেওয়া হবে। এবার আসি তনুজার পরিচয় পর্বে। ওর পুরো নাম হলো নূরপা রহমান তনুজা। ইন্টার প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী। বাবা মায়ের একমাত্র মেয়ে, কিন্তু তনুজার একটা ছোট্ট ভাই আছে, ক্লাস 4-এ পড়ে। তার নাম রিফাত। বাবা মিস্টার নাফিত রহমান, মা মিসেস রিমলি রহমান। মিস্টার নাফিত রহমান খুব সহজ সরল ও মার্জিত মানসিকতার মানুষ, পেশায় একজন ব্যবসায়ী। মিসেস রিমলি রহমান উচ্চশিক্ষিত, মার্জিত, কিন্তু রাগী ধরনের মানুষ। বিয়ের পর স্বামীর প্রেরণায় উনি পড়ালেখা শেষ করেছেন। বাবা মার ছোট ভাই নিয়ে তনুজার পরিবার। দেখতে মাশাআল্লাহ সুন্দর, গুলুমুলু তবে উজ্জ্বল সামনা বর্ণের, কিন্তু হাত পায়ের রং ফর্সা ও কোঁকড়ানো চুলগুলো ফিটে ছাড়িয়ে। 5 ফিট 3 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এক 15 বছরের কিশোরী তনুজা। এভাবেই চলছে তনুজার দিন। কলেজ বান্ধবীদের সাথে হাসি খুশি আড্ডা দেওয়া, প্রতিদিন কুইজ পরীক্ষার সন্ধ্যার সময় বাসায় ফিরে রেস্ট নিয়ে ছোট ভাইকে নিয়ে পড়তে বসা। এভাবে এগোচ্ছে তনুজার সময়। সময় যেতে যেতে এসেছে নতুন বছরের আগমনী, নতুন বছর। সবকিছু নতুনভাবে শুরু করে রাহাব্বান। দেখতে দেখতে প্রকৃতিতে বসন্তের আগমন হয়ে গেছে। তনু বান্ধবীরা এখন মাতামাতি করছে বয়ফ্রেন্ড ভালোবাসা দিবসে উপলক্ষে কি উপহার দিয়েছে, তারা তাদের বয়ফ্রেন্ডকে কি কি উপহার দিয়েছে এইগুলো। আবার তনুজাকেও মাঝে মাঝে বলে ফেসবুক খুলতে। বান্ধবীদের জোড়াজুড়িতেও মায়ের অজান্তে একটা ফেসবুক আইডি খুলে নিল। প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার পর তনুজার রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, তাই তনুজার বাবা তাকে স্মার্টফোন গিফট করে। জুন মাসের প্রথম থেকে একদিন দুপুরের সাপ্তাহিক ছুটির কারণে তনুজা বাসায় আছে, তাই মায়ের থেকে লুকিয়ে তনুজা ফেসবুকে ঢুকে তখন দেখে অঙ্কন আহমেদ নামে বাংলা ফন্টে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। তনুজার স্বভাবগত ওই আইডির প্রোফাইলে ঘুরে আসে। প্রোফাইলে সিলেট চা বাগানে দাঁড়িয়ে থাকে একটা ছেলের সাইড ছবি আর পড়ালেখা বিষয়ক তথ্য দিতে ঢাকা ইউনিভার্সিটির নাম দেখেও তনুজার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ সে জানে এরকম অনেক ফেক আইডি আছে যারা ঢাকা ইউনিভার্সিটির নাম দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটির তথ্য দিয়ে পূর্ণ করে আইডি খোলে। তাই এত পাত্তা না দিয়ে রেখে দেয়। সন্ধ্যার দিকে ছোট বাইকে নিয়ে পড়তে বসে। অনেকক্ষণ পর পড়ার এক ফাঁকে তনুজা কিছুক্ষণের জন্য মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকেছিল। তখনই মায়ের ডাকে তনুজা হাত থেকে মোবাইলটা টেবিলের উপর রেখে রান্না করে যায়। ঠিক তখনই ছোট ভাই রিফাত তনুজার মোবাইল নিয়ে ফেসবুকে কিছু না বুঝিয়ে ঘাটা শুরু করে। আর এই ঘাটাঘাটির মধ্যে অঙ্কন আহমেদের ফ্রেন্ড রিকোয়েস্ট বলে অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর রিফাত নিজে ভয় পেয়ে যায়, তাই তাড়াহুড়ো করে মোবাইলটা ঠিক আগের জায়গায় রেখে দেয় যাতে বড় বোন বুঝতে না পারে। একটু পর তনুজাও ফিরে সে নিজের পড়া ও ভাইয়ের পড়াতে মনোযোগ দেয়। তনুজা ততক্ষণে ভুলে গিয়েছে যে সে ফেসবুক থেকে লগ আউট করেনি। রাত 10টা বাজে। রাতের খাবার শেষ করে তনুজা আবার ফেসবুকে ঢোকে এবং প্রথমে অপ্রত্যাশিতভাবে অঙ্কনের 2 দিন আগে করে একটা পোস্ট চোখে পড়ে। পোস্টটি ছিল টিএসির মোড়ে বন্ধুদের সাথে অঙ্কনের আড্ডা দেওয়া নিয়ে, যা কেবল ফ্রেন্ড হলেই দেখতে পারবে। তখনই তনুজার টনক নড়ে। সে তো অঙ্কনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, তাহলে হঠাৎ করেই তনুজার নজর যায় তার ছোট ভাইয়ের উপর। ভাই তার কেমন যেন কাঁচুমুচু করছে। তনুজা যা বোঝার সে বুঝে যায়, কিন্তু ছোট ভাইকে কিছু বলতে পারে না। কিছু বললে যদি মায়ের কাছে কথাটা বলে দেয়, এই ভয়ে তনুজা রিফাতকে কিছুই বলে না। পরের দিন সকালে তনুজা কলেজে যাবার সময় লুকিয়ে তার ফোনটাও নিয়ে যায় এবং বান্ধবীদের সাথে কথাগুলো নিয়ে আলোচনা করে। বান্ধবীরা বলে একবার মেসেজ দিয়ে শিওর হয়ে নিতে যে ছেলেটার ফ্রড কিনা। অন্যদিকে অঙ্কন এসব ফ্রেন্ড রিকোয়েস্ট বিষয়ে কিছুই জানে না। শুক্রবার জুম্মার নামাজের পরে অঙ্কন মোবাইল ফোনটা হোস্টেলের বিছানায় রেখে অষ্টমে যায়। আর তার বন্ধুরা তার ফেসবুকে যে উড়োদুরা মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সুন্দর ভদ্র বাচ্চার মতো দাঁত কেলাচ্ছে। অঙ্কন অষ্টম থেকে বের হয়ে বন্ধুদের দেখে ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু কিছু বুঝতে পারে না। অঙ্কন যখন এসে তার মোবাইল ফোন হাতে নেয়, বন্ধুরা ভয় পেয়ে যায়, কিন্তু তাদেরকে স্বস্তি দিয়ে অঙ্কন ফোনটা চার্জে দেয়। এবার আসে অঙ্কনের পরিচয় পড়বে। অঙ্কন আহমেদ ঢাকা ইউনিভার্সিটির অনার্স 3য় বর্ষের আইন বিভাগের ছাত্র। বাবা মায়ের একমাত্র ছেলে, তার বড় একটি বোন আছে। বাবা মিস্টার জামিল আহমেদ ও মা মিসেস অপরূপা আহমেদ। বড় বোনের নাম অঙ্কিতা বিপাশা। বড় বোনের বিয়ে হয়েছে 6 বছর হলো। মিস্টার জামিল আহমেদ একজন ভদ্রলোক, পেশা উনি
কলেজ শিক্ষক এবং মিসেস অপরূপা আহমেদ উচ্চশিক্ষিত আধুনিকা। 21 বছরের হ্যান্ডসাম ও বইমুখ গুজে থাকা এক ছেলে, উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। অঙ্কন কিছুটা রাগী টাইপের, তবে স্বভাব এবং ইন্ট্রোভার্ট ইয়োগেস্টিক ছেলে। সবসময় শান্ত থাকে, কিন্তু রেগে গেলে অঙ্কনকে তার বন্ধুরা খুব ভয় পায়। রাত প্রায় 8টার দিকে অঙ্কন ফেসবুকে আসে আর এসে দেখে অপ্রত্যাশিত কথাগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার নোটিফিকেশন এবং নতুন ফ্রেন্ডদের পোস্ট আসছে। তখনই তনুজা রহমান নামে একটা মেয়ের প্রোফাইল পিকচার তার সামনে আসে। ফর্সা পায়ে উপর পরে একটা ছবিটা যে কোনো ডাউনলোড করার ছবি না, সেটা দেখেই বুঝে যাচ্ছে। অঙ্কন অনেককেই তৎক্ষণাৎ আনফ্রেন্ড করে দিলে, কিন্তু তনুজাকে আনফ্রেন্ড করল না। অঙ্কন বুঝতে পারে দুপুরে তার বন্ধুদের করা ফাজলামি ছিল এটা, তাই সে তার বন্ধুদেরকে নিয়ে কিছুক্ষণ উত্তম মাধ্যমে দিয়ে ক্ষান্ত হয়। অঙ্কনের বন্ধুদের মোটিভ ছিল এই রকম যে তারা অঙ্কনকে প্রেম করাবে। তাদের এমন নিরামিষ বন্ধু তাদের গ্রুপের সাথে কোনো কেমন যেন মানানসই নেয়। অঙ্কনের বন্ধুদের কাছে ভার্সিটি লাইফ হচ্ছে মজা মাস্তিতে আড্ডা দেওয়া এবং প্রেম করা, আর পরীক্ষার সময় অঙ্কনের সাথে বসে যাতে অন্তত পাশ করতে পারে। তার বন্ধুদের ভাষ্য মতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যতটুকু করা দরকার ছিল ততটুকুই করে ফেলেছে। এখন একটু লাইফটাকে এনজয় করার সময়। বন্ধুদের নিয়ে দেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যাওয়া। অঙ্কনদের ফ্রেন্ড সাইকেলের 2-3টে মেয়েও আছে। অঙ্কন বাদে সবাই রিলেশনশিপে আছে, তাই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এর আগেও জুনিয়রদের সাথে অঙ্কনের প্রেম করতে চেয়েছিল, কিন্তু অঙ্কন কোনো আগ্রহ প্রকাশ করেনি এবং মেয়েরা অঙ্কনকে ইগোয়েস্টিক মনে ভাবে দেখে সামনে আগায় না। বান্ধবীদের কথা মতো তনুজা অঙ্কনকে মেসেজ পাঠায় যে একটা লাইক। বান্ধবীরা সবাই তনুজার কাণ্ডে হতবুদ্ধি হয়ে বসে রইল। তারা তনুজাকে মেসেজ পাঠাতে বলেছিল, কিন্তু তনুজা কিনে একটা লাইক দিল। মেসেজটা সিন হলো। পরক্ষণে তনুজা নিজের ভুল বুঝতে পেরে মেসেজটাকে রিমুভ করে দিল, কিন্তু নিজের জন্য করলো, অপর পক্ষে ঠিক মেসেজটা দেখতে পাবে। এসব কিছু করার পরও তনুজা অসহায় চোখে বান্ধবীদের দিকে তাকায়। বান্ধবীরা তখন হেসে খুন। তারা বলে, তোকে আর মেসেজ পাঠাতে হবে না, তুই কিছু করিস না। অন্যদিকে অঙ্কন তখন অনলাইনে এসে তনুজার মেসেজ দেখে হাসি থামাতে পারে না। অঙ্কনের হাসি দেখে অঙ্কনের বন্ধুরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অঙ্কন সেটা বুঝতে পেরে চুপ হয়ে যায়। অঙ্কনের বন্ধুদের মধ্যে সায়ন বলে ওঠে, শালা মোবাইল দেখে হাসির মতো হাসুস কে? এর মধ্যে রাকিব বলে ওঠে, দেখ গিয়া পিয়াজ যে ফেসবুকের মধ্যে আকাম করছে সেটার জন্য হাসছি নাকি? পিয়াজ বলে। আরিবাস মামা, তুমি কি শাখা হাঁকাইয়ে ফেলছো? নয়ন বলে। ট্রিট দাও মামা, ট্রিট দাও। অঙ্কন ওদের কথা শুনে বুড়ো কোচকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, দুনিয়া এরকম আজাইরে বন্ধু শুধু কি তার কপালে চড়ছে? অঙ্কন গলা খাকারি দিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, এখন কি আমি হাসতে পারবো না? আমি একটা ফানি পোস্ট থেকে হাসছিলাম। ফারাবি বলে। বন্ধুরা সমস্যারে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ দেখা। অঙ্কন তো এবার ভয় পেয়ে যায়, কি ফল ভেবে পায় না। তারপর বলে, পোস্টটা তো হারিয়ে গেছে, এখন আর খুঁজে পাচ্ছি না। আর বাদ দিতে সব, আমার পড়া আছে, আমি পড়তে গেলাম। অঙ্কন এক প্রকার পালিয়ে যায়। বন্ধুরা আর বেশি ভাবে না, কারণ অঙ্কনের দ্বারা পড়ালেখা সম্ভব, কিন্তু প্রেম অসম্ভব। অঙ্কন তনুজাকে ফিরতি কোনো মেসেজ করে না। তনুজাও স্বস্তির নিঃশ্বাস নেয়। গুড মর্নিং। তনুজা মিনিট 2 পরে দেখে ফিরতি মেসেজ দেয়, ভাই এখন আর মর্নিং নেই, দুপুর হয়ে গেছে। অঙ্কন আবার লেখে, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, তাই আমার জন্য এখন মর্নিং। তনুজা মেসেজটা থেকে হাসির ইমোজি দেয়। অঙ্কন মিনিট 5 পরে লেখে, এখন কি করেন? মেসেজ দেওয়ার সাথে সাথেই তনুজা মেসেজ দেখে টাইপ করে, টিভি দেখছিলাম। অঙ্কন লেখে, আমাকে জিজ্ঞাসা করবেন না? ও সরি, আপনি কি করেন? আমি বললাম বলে কি জিজ্ঞাসা করলেন? না না ভাইয়া, আমি ভুলে গিয়েছিলাম, আমি জিজ্ঞাসাই করতাম, আপনি তার আগে বলে ফেললেন। এভাবে তনুজা অঙ্কনের কিছুক্ষণ কথা হয়। এক পর্যায়ে তনুজা জিজ্ঞেস করে, আপনি কি সত্যিই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন? না আসলে অনেকেই তো মিথ্যে তথ্য দেয়, তাই। অঙ্কন এই মেসেজ দেখে হেসে দেয় আর টাইপ করে, হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, অনার্স 3য় বর্ষ আইন বিভাগে। আর আপনি? আমি এটা 2য় বর্ষের বিজ্ঞান বিভাগে পড়ি। ও, তা কোন কলেজ?
কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তনুজার কোনো ফ্রিতে মেসেজ আসে না। তাই অঙ্কনও ফেসবুক থেকে বের হয়ে জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। এদিকে তনুজার মা এসে পড়াতে তনুজার হাত থেকে মোবাইলটা সরিয়ে রাখে। পরের জলদি করে ফেসবুক থেকে সব রিমুভ করে রেখে দেয়, কারণ তার মা মোবাইল চেক করবে। দুপুরে খাবার পরে ছোট ভাই রিফাত বলে, মা, তনু আমাকে মোবাইলে গেম খেলতে দেয় না। মিসেস রিমলি রহমান বলেন, তনু কি, হ্যাঁ আপু বলতে পারিস না? আর তনু ঠিকই করে, এখন যদি মোবাইলের প্রতি নেশা হয়ে গেলে আর পড়ালেখা হবে না। রিফাত ফট করে বলে ওঠে। তনু যে, মায়ের চোখ রাঙানোতে চুপ হয়ে যায়। মানে আপু যে মোবাইল দেখে, ওরে কিছু বলো না, আর আমি দেখলেই দোষ? তনুজা রিফাতকে উদ্দেশ্য করে বলে, তোরে আমি মোবাইল দেই না? এত বড় মিথ্যে কথা তুই কিভাবে বলতে পারলি? তুই তো সকালেও আমু ঘুম থেকে ওঠার আগে গেম খেলে আমার মোবাইলের চার্জ শেষ করে ফেলছিস। কেমনে যে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি সেটাই বুঝলাম না। মানুষ ছুটির দিন পাইলে ঘুমায়, আর তুই সকাল সকাল উঠে মোবাইলে গেম খেলোস। রিফাত বড় বোনের কথা শুনে চুপসে যায় আর কাচুমাচু করে বলে, মোবাইলে কে যেন কল দিছিল, ওই কলের শব্দে আমি উঠে গেছি। তনুজার মা তনুজার দিকে সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকায়, যা দেখে তনুজা ভরকে যায়। তনুজার মা রিফাতকে বলে, কই দেখি মোবাইলটা দে তো। রিফাতও অত শত না ভেবে মাকে ফোনটা দিয়ে দেয়। এদিকে তনুজা ভয় ঘাবড়ে ঘাবড়ে যায়, তাকে তো কেউ এত সকালে কেউ ফোন দেবে না। তাহলে তনুজার মা তনুজার মোবাইলটা নিয়ে কল লিস্ট চেক করে। কল লিস্ট চেক করে দেখে সিম কোম্পানি থেকে কল এসেছিল সকাল 6টায়। সকাল 6টার দিকে তনুজার মা জেগেছিল, সে নামাজ পড়ে বাইরে হাঁটতে গিয়েছিল। তখনই তার গুণধর ছেলে মোবাইল বাজার বাহানে ঘুম থেকে উঠে পড়ে মোবাইলে গেম খেলতে শুরু করে। সাবওয়ে সার্ফার, ফ্রাউড কাটার, ক্যান্ডি ক্রাশ, টকিং টম ইত্যাদি গেম রিফাত খেলে। অন্যদিকে অঙ্কনরা সবাই মিলে আজকে সিদ্ধান্ত নিল তারা আজকে শহীদুল্লাহ হলের সামনে যে পুকুর আছে সেখানে যাবে। আশেপাশে কেউ না থাকলে তারা পুকুরে নেমে যাবে। দুপুরের দিকে সচরাচর পুকুরের কাছে কেউ থাকে না, তাই অঙ্কনের বন্ধুরা গায়ের শার্ট আর গেঞ্জি খুলে পুকুরে নেমে যায়, কিন্তু বেশি দূর যায় না, সিঁড়ির কাছাকাছিই থাকে। অঙ্কনকে তারা পুকুরে নামতে দিতে চেয়েছিল, কিন্তু অঙ্কন সাঁতার জানে না, তাই আর বাধ্য করে না। সিঁড়ির উপর বসে থাকে অঙ্কন আর মোবাইলে নেটফ্লিক্সে মুভি দেখতে থাকে। মোবাইলে ডাটা অন করার পরে একবার মেসেজ গিয়েছিল, গিয়ে দেখে তনুজা করা মেসেজটা এখনও তনুজা দেখেনি, তাই অঙ্কন আর তো পাত্তা দিল না। তারপর তিনি মুভি দেখে মনোনিবেশ করে আর তার বন্ধুদের দুষ্টুমি করে দেখছে। আধা ঘন্টা একটু পরে অঙ্কনের বন্ধুরা পুকুর থেকে উঠে আসে। অঙ্কনকে দেখে নয়ন বলে ওঠে, কি ভাই, এতক্ষণ কি করলি তুই? আমাদের সাথে নামলে কি ডুবে মরবি? এরই মধ্যে শায়ন বলে ওঠে, ওরে বলে লাভ আছে, খালি খালি বলো ওরে। ওরে খালি পড়তে বল, তাহলে সারাই খুশি। পিয়াজ বলে, একটু পর পুষ্পা আর সারিয়া চলে আসবে, জলদি চল, ভেজা প্যান্টটা পাল্টিয়ে আসি। অঙ্কনকে পুকুর পাড়ে রেখে তার বন্ধুরা হোস্টেলের দিকে চলে যায়। অঙ্কন পুকুর পাড়ে বসে বসে মুভি দেখতে থাকে। প্রায় 20 মিনিটের পরে অঙ্কনের 4 বন্ধু পুকুর পাড়ে হাজির হয়। তখন 4:30-এর বেশি বেজে গেছে। একটু পরে আসরের আজান হবে, তাই সবাই মসজিদের দিকে যেতে থাকে। 5:20-এ মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে আসে, আবার সে পুকুর পাড়ে যায়, কারণ রুম্পা স্বামীরাকে এখানেই আসতে বলেছে। পুকুর পাড়ে বসার কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে। তারপর হাঁটতে হাঁটতে কার্জন হল, টিএসসি আরও আশেপাশে ঘুরে আড্ডা দেয়। সন্ধ্যা হয়ে আসলে মেয়েরা তাদের হোস্টেলের দিকে চলে যায়, আর ছেলেরা মসজিদের দিকে মাগরিবের নামাজ পড়তে চলে যায়। প্রত্যেক শুক্রবার তারা ঘুরতে বের হতে পারে না, কারণ অঙ্কন বৃহস্পতিবারই বাসায় চলে যায়। মাঝে মাঝে বাসা থেকে ক্লাসে এসে পরীক্ষার সময় বাসায় যায় না, হোস্টেলেই থাকে। আর বন্ধুরা শুক্রবার দিন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়। এদিকে তনুজা রাত 8টার দিকে মা ও ভাইয়ের থেকে লুকিয়ে ফেসবুকে ঢুকে। রিফাত মায়ের কাছে গেছে। এই ফাঁকে তনুজা ফেসবুকে ঢুকে অঙ্কনের মেসেজটা দেখে রিপ্লাই দেয়, সরি, মা চলে এসেছিল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। কিন্তু অঙ্কন অনলাইনে নেই। তনুজা মেসেজটা দিয়ে বান্ধবীদের সাথে টুকটাক মেসেজে কথা বলে আবার লগ আউট করে সব রিমুভ করে বের হয়ে যায়। এদিকে অঙ্কন 9টার দিকে ফেসবুকে সে মেসেজটা দেখে আবার দেখে। নো প্রবলেম, বাসা থেকে লুকিয়ে ফেসবুক চালান।
রাত 10টার দিকে খাওয়া দাওয়ার পরে তনুজা নিজের রুমে এসে ফেসবুকে আবার ঢোকার জন্য মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড লেখে। তনুজা মা এসে বলে, তনু শোন তো, তোর ফোনটা আজকে আমার কাছে দে। আমার ফোনটাতে না কি জানি হয়েছে, ইন্টারনেট পাচ্ছে না। তোর ছোটো খালামণির সাথে ভিডিও কলে কথা বলতাম। তোর বাপকে বললাম তার ফোনটা দিতে, সে দিবে না, সে নাকি এখন গেম খেলবে। বাপ পোলা দুটাই হয়েছে গেম পাগল। দে তো জলদি ফোনটা দে। তনুজা ইতিমধ্যে ফোনটা তার কলেজ ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। তারপর সে তার মাকে বলে, আম্মু তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে মেসেঞ্জার ইনস্টল করে তোমাকে দিয়ে আসছি। কেন আমাকে দে, আমি নিজেই মেসেঞ্জার ইনস্টল করে নিব। বলেই ভুরু কুঁচকে তাকালো। তনুজা কি করবে ভেবে পাচ্ছে না, কিভাবে যে মায়ের হাত থেকে বাঁচবে সেটাও বুঝতে পারছে না। কিছুক্ষণ ভাবার পর তনুজা একটা বুদ্ধি বের করে। কলেজ ব্যাগ থেকে ফোনটা বের করার সময় ফোনের অ্যাপ ইউজিং হিস্টোরি ক্লিন করে দিল। তনুজা মেসেঞ্জার ইউজ করে না, সে গুগল ক্রোম থেকে ফেসবুকে ঢুকে। তাই তনুজার এখন মেসেঞ্জার নিয়ে কোনো সমস্যা নেই। তনুজা আর কথা না বাড়িয়ে মায়ের হাতে ফোনটা দিয়ে দেয়। তনুজার মাও ফোনটা নিয়ে চলে যায়। তনুজা একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। অপরদিকে ফারাবির মাকে হাসপাতালে ভর্তি করেছে, এই খবর অঙ্কন তার কানে আসে। বৃহস্পতিবার পরীক্ষার পরে ফারাবির কাছে তার বাড়ি থেকে ফোন আসে যে তার আম্মা অসুস্থ। ফারাবি তৎক্ষণাৎ মানিকগঞ্জ বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। আর তার পরবর্তী পরীক্ষা রবিবার দিন, তাই কোনো চিন্তা করে না সে। ফারাবি শনিবার ভোরেই হোস্টেলে এসে পৌঁছাবে। পরের দিন সকালে ফারাবি এসে ছেলেটার বিধ্বস্ত অবস্থা। ফারাবির মায়ের কিডনিতে পাথর হয়ে গেছে। বাবা রিটায়ার্ড করছে 1 বছর হলো। বড় 2 বোন আছে যাদের বিয়ে হয়ে গেছে। ছোট একটা ভাই ক্লাস 9-এ পড়ে। বাবার রিটায়ারমেন্টের টাকায় সংসার চলে। ফারাবি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে 4-5টা টিউশন করে মাসে 13-14 হাজার টাকা পায়, যার কিছু নিজের হাত খরচের জন্য রেখে বাকি টাকা বাড়িতে পাঠায়। ফারাবির গার্লফ্রেন্ড হচ্ছে একই ভার্সিটির অর্থনীতি বিভাগে পড়ে, প্রথম বর্ষের একটা মেয়েটা দারুণ বুঝবার। তো কখনো দামি কিছু বা দামি রেস্টুরেন্টে যাওয়ার জন্য ভয় নেই করে নেই। মেয়েটা নিজেও টিউশন করে। অঙ্কন রাকিবরা সিদ্ধান্ত নিল ভার্সিটির দান তহবিলে আবেদন করে ভার্সিটির স্টুডেন্টদের কাছ থেকে ফারাবির মায়ের জন্য সহযোগিতা চাইবে। ফারাবির মায়ের খুব শখ ছেলে তার বড় ম্যাজিস্ট্রেট হবে। মায়ের স্বপ্ন পূরণ করতে ফারাবি আইন নিয়ে পড়াশোনা করছে। একই সেই মা যখন অসুস্থ, তাই ফারাবি ভেঙে পড়ছে। বন্ধুরা বা কি সান্ত্বনা দেবে? মায়ের অসুস্থতা যে সন্তানের জন্য অনেক কষ্টের। বন্ধুদের মধ্যে অঙ্কন আর ফারাবি পড়াশোনা করে। অঙ্কন বেশি পড়াশোনা করার, ফারাবি বাকিদের তুলনায় একটু হলেও পড়ালেখা করে। সারাদিন বন্ধুদের কারোই মন ভালো নেই। পরদিন পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশনও নেওয়া হয়নি। ফারাবি তো পড়াতে একটুও মন দিতে পারছে না। মায়ের চিকিৎসা কীভাবে করবে এই টেনশন সে আর কোনো কিছুই ভাবতে পারছে না। ফারাবি গার্লফ্রেন্ড মিলা বিকালের দিকে ক্যাম্পাসে ফারাবির সাথে দেখা করে কিছুটা সান্ত্বনা দিয়ে মন ভালো করার চেষ্টা করছে। এদিকে তনুজার মা মেয়ের ফোন নিয়ে ভালো মতো চেক করছে। রাতে ছোট বোনের সাথে কথা বলে অত আর চিন্তা করেননি, কিন্তু সকালে হঠাৎ করে ছেলের বলা কথাটা মাথায় আসে। ছোট ছেলে তো আর মিথ্যা কথা বলবে না, তাই আরও একবার শিওর হয়ে নেওয়ার জন্য তনুজার ফোনটা ভালো মতন চেক করছে। তনুজা কলেজের জন্য বের হয়ে যাওয়ার পরেই তার মাথায় চিন্তাটা আসে, তাই কাল বিলম্ব না করে মেয়েটার ফোনটা হাতে নিয়ে নেয়। তনুজা কলেজে যাওয়ার পর তার বান্ধবীদেরকে অঙ্কনের সাথে হওয়া সব কথোপকথনগুলো বলে, আর বান্ধবীরা খুব আগ্রহ নিয়ে সব কিছু শুনে। তনুজার মা যে তনুজার ফোন নিয়ে গেছে এই নিয়ে বান্ধবীরা চিন্তিত, কারণ তারাও তনুজার মুখ থেকে শুনছে। তনুজার মা খুব রাগী টাইপের মহিলা। তনুজার বাবাও তনুজার মাকে খুব ভয় পায়। তারা তনুজাকে বুদ্ধি দেয় যে, তোর ছোট ভাই রিফাতকে আগে বশ কর, তোর ভাই তোকে মায়ের হাত থেকে বাঁচাবে। তনুজা ওদের কথা এত পাত্তা দেয় না, কারণ সে জানে রিফাতকে পটানোর মানে তার নিজের পকেট খরচ করা। ছেলেটা তাকে ফকির বানিয়ে তবেই ছাড়বে। কলেজ শেষে তনুজা বাসায় যাওয়ার পর তার ছোট ভাই রিফাত দৌড়ে এসে বলে, জানিস তনু, সরি আপু, আম্মু না আজকে তোর ফোন কোটায় ঘাটছে। এই কথা শুনে তনুজার চোখ মুখ অন্ধকার হয়ে যায়। সে জানে তার মা ফোন খুঁজেও কিছু পাবে না, কিন্তু একবার যে তার মায়ের মনে সন্দেহের বীজ ঢুকে গেছে তা এত সহজে বের হবে না। এইটুকু ভেবে তনুজার গলা শুকিয়ে আছে। সে তার ভাইকে বলে, রিফাত যা তো ভাই, আপুর জন্য 1 গ্লাস পানি নিয়ে আয় তো। রিফাত তার বোনের কথা শুনে তবদা খেয়ে যায়।
সে তো ভেবেছিল তার বোনকে সতর্ক করে সে তার বোনের কাছ থেকে বেশি বেশি গেম খেলার জন্য ফোন নিয়ে নেবে। রিফাত মনে মনে বলে, তনু আপু তো কিছু বললো না, তাহলে আমাকে কি গেম খেলতে ফোন দিবে না? আমি যে তারে মায়ের কথাগুলো সব বলে সাহায্য করলাম। রিফাত এত সহজে হার মানবে না। মা তো তাকে মায়ের ফোনে গেম খেলতে দেয় না, আর বাবা তো বাইরে থাকে। এখন তার বোন তার ভরসা, তাই বোনকে খুশি করতে জলদি করে ঠান্ডা পানি নিয়ে যায়। বোন তার বাহিরের গরমে ক্লান্ত হয়ে এসেছে। রিফাত পানি নিয়ে আসার পরে তনুজা তাকে জিজ্ঞেস করে, মা কি কিছু বলছে? না তো, ফোনে কিছু না পেয়ে ফোন ওয়ার্ড্রপের উপর রেখে দিছে, আর আমাকেও ধরতে দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়। এমনিতেই আজকে অনেক গরম পড়ছে। যাই, আমিও গিয়ে ফ্রেশ হয়ে আসি। রিফাতের মনটা আবার খারাপ হয়ে গেল। আপু কি ফোন দিবে না? দুই ভাই বোন নাস্তা করে পড়তে বসে। তনুজা মনে মনে ভেবে নিয়েছে আজকে আর ফেসবুকে ঢুকবে না। আগে মায়ের সন্দেহ চোখ থেকে বাঁচুক, তারপর ফেসবুকে ঢুকবে। রিফাত তো বারবার ফোনের দিকে তাকাচ্ছে। আজকে কেন তার বোন এখনো ফোনটাকে ধরছে না? শেষমেশ আর অপেক্ষা করতে না পেরে বোনকে বলেই ফেললো, আপু আজকে কি ফোন ধরবা না? কেন? বোনের কথা শুনে রিফাত আমতামতা করছে। তনুজা তা দেখে বলে, তোর লাগলে তুই ফোন নিয়ে নে, ওয়ার্ড্রোবের উপরে তো আছে। আমার আজকে লাগবে না। তনুজার মা তখন ছেলে মেয়ের পড়ালেখা কত দূর চলতে দেখতে আসছিল। আসার পথে মেয়ের কথা শুনে সে খুব খুশি হলো, আর মনে মনে বলল, যাক, মেয়ে আমার মোবাইলে অত আসক্তি হয়নি, কিন্তু রিফাত সারাদিন গেম খেলতে না পেরে খুব দুঃখ আছে। এটা ভেবেই মিসেস রিমলি রহমান মনে মনে একদপে হেসে নিল। তিনি ছেলে মেয়েদের কাছে গিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, রিফাত, তুই নিজের পড়া শেষ করে আমার ফোনটা নিয়ে গেম খেলিস। এখন আগে পড়াটা শেষ কর। রিফাত তো মায়ের কথাতে খুব খুশি হয়। তনুজাও মায়ের কথায় খুশি হয়, কারণ সে বুঝে গেছে তার মা বলা কথাটা শুনে খুব খুশি হয়েছে। আস্তে আস্তে মায়ের সন্দেহ দূর হয়ে যাবে। রবিবার রাতে তনুজা ফেসবুকে ঢুকে অঙ্কনের দেওয়া স্ট্যাটাসটা দেখে। স্ট্যাটাসটা লেখা ছিল, আমাদের আইন বিভাগে ৩য় বর্ষের ছাত্র মোহাম্মদ ফারাবি ইসলামের মা কিডনিতে পাথরজনিত সমস্যায় অসুস্থ। তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে সকলের দোয়া প্রার্থী। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। এখন কেমন আছেন আন্টি? অঙ্কনটা রবিবার শেষ পরীক্ষা দিয়ে ভার্সিটির স্টুডেন্টদের কাছ থেকে সহযোগিতা চায় আইন বিভাগের 3য় বর্ষের সবাই মিলে। আগের দিন রাতে একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে। পরীক্ষায় অন্যান্য কাজের কারণে অঙ্কন রাতের আগে সময় পায় না অনলাইনে যেতে। রাতে অনলাইনে যেয়ে দেখে অনেকে তাকে মেসেজ দিয়ে রাখছে, বেশিরভাগ মেয়ে, কিন্তু সে বুঝতে পারছে না এত অচেনা মেয়ে কোথা থেকে আসলো। পরে পিএসকে বলা জানতে পারে পিএস অনেক মেয়েকে রিকোয়েস্ট দিয়েছিল, সবাই হয়তো এতদিন অ্যাকসেপ্ট করেনি, আজকে পাবলিক পোস্ট দেখে করেছে। অঙ্কন এমনিতে আজকে খুব ক্লান্ত, আজকে বাড়ি যাওয়ারও কথা ছিল কিন্তু যেতে পারেনি। অঙ্কনের মা একটু মন খারাপ করে আছে, কিন্তু ছেলের সমস্যার কথা শুনে আর জোর করেনি। সব কিছু মিলে অঙ্কন রেগে গিয়ে তনুজা সহ আরও কয়েকটা মেয়ে যারা মেসেজ পাঠিয়েছে তাদেরকে ব্লক করে দিল। রুম্পা ও সামিরের সাথে চলাফেরা করে অঙ্কন, আর ক্লাসমেট কিছু মেয়েদের সাথে এবং জুনিয়র মেয়েদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না সে। তনুজা রাতের খাবারের পর মোবাইল নিয়ে মায়ের গতিবিধি লক্ষ্য করে ফেসবুকে ঢুকলো। সবার দেয়া মেসেজ চেক করতে করতে ভাবলো অঙ্কন কেন এখনও মেসেজের রিপ্লাই দিল না। অঙ্কনের ইনবক্সে যেয়ে তো তনুজা অপ্রত্যাশিতভাবে পুরো হতবাক। কি এমন করলো সে যে তাকে ব্লক করা হয়েছে? এই প্রথম কেউ তাকে ব্লক করলো। সে কিছুটা অভিমান করে রইল, কোনো কারণ ছাড়া তাকে ব্লক করার মানে কি? সে তো অঙ্কনকে ডিস্টার্ব করতো না। অন্যদিকে অঙ্কন ও বন্ধুরা মিলে ফারাবির মায়ের চিকিৎসা নিয়ে চিন্তিত। বন্ধুর মা মানে তাদেরও মা। এভাবে কয়েকদিন যাওয়ার পরে আস্তে আস্তে ফারাবির মায়ের চিকিৎসার টাকা জোগাড় হওয়া শুরু হয়ে গেল। 2 সপ্তাহের বেশি কিছু সময় ব্যবধানে সব টাকা জোগাড় হয়ে যায়। এখন অপারেশনটা করতেই হবে। জুলাই মাসের 10 তারিখ অপারেশন করা হবে। ডাক্তারদের সাথে এই কথাই হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অপারেশন সাকসেসফুল হয়। আল্লাহর রহমতে ফারাবির মা অনেকটাই সুস্থ। আজ প্রায় 20-25 দিন পর অঙ্কন ফেসবুকে শান্তিতে ঢুকলো। ফেসবুকে ঢুকে প্রথমে তনুজার আইডি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ মনে পড়লো সে তনুজাকেও ব্লক করে দিয়েছে। এটা মনে পড়তে তার মাথায় হাত। জলদি করে ব্লক লিস্টে গিয়ে তনুজাকে আনব্লক করলো। তারপর তনুজাকে মেসেজ করলো যে, সরি তনু, ফ্রেন্ডের মা অসুস্থ থাকায় কিছুই মাথায় আসছিল না।
তার উপর ওই দিন ফেসবুকে ঢুকে দেখলাম অনেকগুলো মেয়ের মেসেজ, তাই মাথা গরম হয়ে যাওয়াতে সবগুলোকে ব্লক করে দিয়েছিলাম। তার মধ্যে যে তুমিও ছিলে বুঝতেই পারিনি, এগেইন সরি। তনুজা ইতিমধ্যে অঙ্কনকে প্রায় ভুলে গেছে, এসব নিয়ে আর মাথা কামায় না। প্রতিদিনকার মতো আজকেও ফেসবুকে ঢুকে আশ্চর্য হয়ে যায়, কারণ অঙ্কন তাকে মেসেজ করেছে। যে ছেলে তাকে ব্লক করেছে সে ছেলে আজকে এতদিন পরে মেসেজ কেন দিল? তনুজা ভাবলো দেখবে না মেসেজটা, কিন্তু সে কৌতূহলবশত দেখেই ফেললো, তবে কিছু লেখলো না। কিন্তু সে কিছুটা অবাক হলো, ছেলেটা তাকে তুমি করে বলল। অঙ্কন যখন রাতে আবার অনলাইনে আসে, সে দেখেছে তনুজা মেসেজ দেখেছে কিন্তু রিপ্লাই করেনি, হয়তো রাগ করেছে। রাগ করাটা স্বাভাবিক, ভুল তো সে নিজেই করেছে ভেবে হাসলো। এরপর আবার মেসেজ দিল, সরি প্লিজ মাফ করে দাও। তনুজা তখন অনলাইনে ছিল, তার কিশোরী মনে কিছুটা ভালো লাগার উদ্রেক হয়। তারপরে সে কোনো রিপ্লাই করল না। অঙ্কন আবার মেসেজ করে, কি হলো, কিছু বলবা না? তনুজা এইবার রিপ্লাই করলো, কেন? আমার কিছু বলা না বলাতে আপনার কি যায় আসে? অঙ্কন মেসেজটা দেখে নিঃশব্দে হাসলো আর মনে মনে বলল, বাচ্চা মেয়েটা রাগ করেছে আমার উপর। তনুজার জন্য অপ্রত্যাশিত একটা মেসেজ অঙ্কন করে বসলো যে। বাচ্চাদের গাল ফুলালে খুবই কিউট লাগে, ইচ্ছে করে গাল দুটো টেনে দিই। তনুজা তো অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তাকে কিনা শেষ পর্যন্ত বাচ্চা বলল। সে কি বাচ্চা নাকি? তার 16 বছর বয়স। তনুজা রেগে মেগে অঙ্কনকে মেসেজ করলো, এই, আপনি আমাকে বাচ্চা বললেন কেন? আমি বাচ্চা নাকি? অঙ্কন মেসেজটা পড়ে আবারও হাসলো, মনে মনে বলে। মেয়েটা রেগে গেছে। এরপর সে আবার মেসেজ করলো, কি বলো তুমি, বাচ্চা নাও? কিন্তু রাগ আর গাল ফুলানো তো বাচ্চাদের মতোই করো। তনুজা মেসেজ করলো, আপনি জানেন আমি গাল ফুলাইছি কিনা? বারবার বাচ্চা বললেন কেন? আপনি আমার বয়স জানেন? অঙ্কন বাঁকা হেসে লেখে, না তো, কত তোমার বয়স? তনুজা মেসেজটা দেখে মনে মনে বলে, কেন চাঁদু, আমার বয়স আমি তোমাকে কেন বলবো? তারপর মেসেজে লিখে, আমার বয়স আমি আপনাকে কেন বলবো? অঙ্কন লিখে, বলবা না? তাহলে তো আমি তোমাকে বাচ্চাই বলবো, একটা কিউট গুলুমুলু বাচ্চা। তনুজা লেখে, তাহলে একটা বাচ্চার সাথে আপনার কিসের এত কথা? অঙ্কন লেখে, বাচ্চাটা যে আমার সাথে রাগ করেছে সেটা, বাচ্চাটার রাগ ভাঙাবো না। তনুজা লেখে, না, বাচ্চারা কারোর সাথে রাগ করে না, তো রাগ ভাঙানো লাগবে না। অঙ্কন বাঁকা হেসে লেখে, তার মানে বাচ্চাটা আমার সাথে রাগ করেনি? তনুজা অবাক হয়ে লেখে, তা আমি কখন বললাম? তুমি তো বললা বাচ্চারা কারোর সাথে রাগ করে না। তনুজা এবার ভালোই পেঁচালে ফেসে গেছে, তাই বুদ্ধি করে লেখে, আমি কি আপনাকে ডিস্টার্ব করছিলাম যে আমাকে ব্লক করলেন? একটা সামান্য কাজের জন্য আমি তোমাকে সরি বলেছি আর কারণটা বলেছি, এখন তোমার ইচ্ছা তুমি কি করবা। বাই। তনুজা ভাবতে পারেনি এতক্ষণ যে ছেলে খুব শান্তভাবে কথা বলেছিল সে এখন এত তাড়াতাড়ি রেগে কিভাবে গেল। অঙ্কন ততক্ষণে ফেসবুক থেকে বের হয়ে গেছে। সে কোনোদিনও কোনো মেয়েকে এতটা প্যাম্পার করেনি যতটা তনুজাকে করেছে। তনুজা বুঝতে পারছে না যে কি রিপ্লাই দেবে, তাই তনুজা চুপচাপ করে ফেসবুক থেকে বের হয়ে যায়। পরের দিন কলেজে যেয়ে বান্ধবীদেরকে এই বিষয়ে কিছু বলে না। কলেজ শেষে বাসায় যেয়ে জলদি ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকে অঙ্কনকে মেসেজ দেয়, ও সরি, আমিও আপনার সিচুয়েশনটা বুঝতে পারিনি, আমি আসলেই বাচ্চা। এভাবে চলতে থাকে তাদের কথোপকথন। কতবার যে রাগ করে অঙ্কন তনুজাকে ব্লক করেছে বলার বাহিরে। ব্লক করলেই তনুজা রাতভর কাঁদে। দুজন দুজনকে মনে মনে ভালোবেসে ফেলেছে, এটা না নিজেরা স্বীকার করছে আর না কারোর সাথে শেয়ার করছে। এভাবে সময় চলতে চলতে এইচএসসি পরীক্ষা এসে গেল তনুজার। পরীক্ষার আগে তনুজার মা তনুজার থেকে ফোনটা নিয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে অঙ্কন তনুজার মধ্যে ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে। পরীক্ষার সময়টা তনুজা অঙ্কনের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি। এইচএসসি পরীক্ষার পরে তনুজা উদ্বাস কোচিং সেন্টারে ভর্তি হয় মতিঝিল শাখায়। প্রথম দিন কলেজের এক বান্ধবীর সাথে কোচিংয়ে যাচ্ছে, সাথে আছে তনুজার মা মিস রিমলি রহমান। তনুজার কলেজ বান্ধবী উষা, সে ভর্তি হয়েছে উন্নাস শাখায়, তাই কোচিং সেন্টারে পৌঁছে তাদের একবার উন্নাস অফিসে যাওয়ার কথা। বাসের মধ্যে তনুজার উষা আরও কয়েকজন বান্ধবীকে পেয়ে গেল। এইচএসসি পরীক্ষার সময় সব বান্ধবীরা জেনে গেছে তনুজার অঙ্কন দুজন ফ্রেন্ডের থেকে বেশি কিছু। তারা কেউ কাউকে প্রপোজ করেনি, কিন্তু অপ্রত্যাশিতভাবে তাদের প্রণয় হয়ে যায়, কিন্তু তাই এখনও তাদের মধ্যে অপ্রকাশিত। তনুজা কোচিংয়ে যাওয়ার আসার পথে বান্ধবীদের ফোন দিয়ে কথা বলবে ভাবলো,
উদ্বাস অফিসে তনুজা ও তনুজার বাকি বান্ধবীরা 19 অফিসে যায়। 19 অফিসে যেয়ে উষা সব ফর্মালিটি পূরণ করে তারা ফেরার সময় এক অভাবনীয় মানুষের সাথে সাক্ষাৎ হয় তনুজার, যাকে দেখে তনুজা একদম থ হয়ে যায়। মানুষটা হচ্ছে তনুজার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। প্রথমে তিতলিকে তনুজা চিনতে পারিনি, কিন্তু যখন তিতলি তনুজাকে ডাক দেয় তনুজা পুরো অবাক। মেয়েটার এত পরিবর্তন, কি সুন্দর গুলগুলো ছিল, কিন্তু এখন চেনাই যায় না। তিতলি তার মায়ের সাথে কোচিংয়ে এসেছিল। উন্নাসের এডমিশন অফিস থেকে প্রয়োজনীয় বইগুলো নিতে আর কিছু কাজ শেষ করতে আসে। পথিমধ্যে তার সাথে তার স্কুল জীবনে বেস্ট ফ্রেন্ড তনুজা দেখা। 2 বছর পর প্রিয় বান্ধবীকে দেখে তিতলি ভিড়ের মধ্যে তনুজাকে ডাক দেয়, তনু। তনুজা ভিড়ের মধ্যে কারো কণ্ঠে নিজের নাম শুনে থেমে যায়। পিছন ফিরে তিতলিকে ভালো করে দেখে, তারপর খুশিতে চোখে পানি চলে আসে তার। 2 বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে আর কিছুক্ষণ কথা বলার পরে যে যার ক্লাসের দিকে চলে যায়। তিতলি আর উষা 19-এ ভর্তি হয়েছে, তাই তারা একসাথে যায়। তনুজা তার বাকি বান্ধবীদের নিয়ে উদ্বাসের ক্লাসে চলে যায়। ছুটির পরে তনুজার মা, তনুজা, তিতলির মা, তিতলি, উষা বাকি বান্ধবীর একসাথে ফিরে। তিতলি উষার থেকে উষার ফোন নাম্বার নেয়, কারণ তনুজার মা তো তনুজাকে ফোন দেবে না, তাই প্রতিদিন উষা তনুজাকে বাড়ি থেকে নিয়ে যাবে। তাই তিতলি উষার ফোন নাম্বারটা নেয়, যাতে বাস স্ট্যান্ডে এসে তারা 3 জন একসাথে বাসে কোচিংয়ে যেতে পারে। তনুজার অন্যান্য বান্ধবীরা সব সময় ওদের সাথে টাইম মিলিয়ে যাবে না, কিন্তু তনুজার মা ঠিকই তিতলি থেকে তিতলির ফোন নাম্বার নিয়ে নিয়েছে। তনুজা প্রথমে তিতলিকে অঙ্কনের সম্বন্ধে কিছু বলতে চায় না, কারণ তার বান্ধবী যদি এটাকে খারাপভাবে নেয়। তিতলি এসব ফেসবুকে প্রেম একদমই বিশ্বাস করে না। এটা সে তিতলির সাথে কোচিংয়ে প্রথম দিন কথা বলার মাধ্যমে আন্দাজ করতে পেরেছে। তিতলির ভাষ্য মতে, ফেসবুকে ছেলেদের বিশ্বাস করার কোনো মানেই হয় না, তারা ধোকা দিবে 80% শিওর। কত ফ্রড মানুষ আছে, তাই অচেনা কাউকে সহজে বিশ্বাস করা উচিত না। আর ফেসবুকে প্রেম তো সহজে টিকেই না, কারণ কেউ কাউকে প্রায় না দেখি প্রেমে পড়ে। সবাই তো নিজের ছবি ফেসবুকে দেয় না। আবার অনেকে বিবাহিত হবার পরেও ফেসবুকে প্রেম করে, তাই সতর্ক হওয়া উচিত। এভাবে প্রায় 1 সপ্তাহ চলে যায়। তনুজা উষার ফোন দিয়ে 2-1 দিন বাসে 5-6 মিনিটের মতো কথা বলেছে অঙ্কনের সাথে, কারণ উষা নিজেও তার বয়ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে কথা বলে। তনুজা মিসড কল দিলে অঙ্কন পরেই কল ব্যাক করে। এই ফোনে কথা বলার জন্য তনুজা তিতলির সাথে বাসে বসে না। একদিন তিতলির সন্দেহ হয় যে বান্ধবী স্কুলে তাকে ছাড়া কিছুই বুঝতো না, সেই বান্ধবী আজকে কিনা বাসে তার পাশে বসে না। একদিন তিতলি উষার আগে তনুজাকে ঠেলে তার সাথে বসায়। উষা ও তনুজা বোকা বনে যায়, কিন্তু পরে তিতলির কাছে স্বীকার করে। সব শুনে তিতলি বলে, ভালোবাসিস ঠিক আছে, যাচাই করে নিয়েছিস তো? দেখ বোন, এখনো সময় আছে, ভালো করে যাচাই বাছাই করে নিস, নইলে পরে তোকেই কাঁদতে হতে পারে। তিতলি সব জেনে যাওয়ার সুবিধা হয়েছে। তিতলি নিজের ফোন বাসেও ইউজ করে না, তাই তনুজা অঙ্কনের সাথে তিতলির ফোন দিয়ে কথা বলতে পারে, তাও 5-6 মিনিট না, অনেকক্ষণ। তিতলি প্রথমে বাধা দিলেও যখন শুনেছে কোনো রিস্ক থাকবে না, তখন সে আর বাধা দেয়নি। দেখতে দেখতে কোচিংয়ে 1.5 মাস হয়ে যায়। অঙ্কন তনুজার প্রথম মেসেজে কথা হবার তারিখে তারা প্রথমবারের মতো দেখা করার সিদ্ধান্ত নেয়। তনুজা অঙ্কনের প্রতি অনেকটাই দুর্বল, এই কারণে তিতলি খুব ভয় আছে। এই 1.5 মাসের মধ্যে কোচিং ছুটির পরে ওয়াশরুমে গিয়ে মাঝে মাঝে তনুজাকে কান্না করতে দেখেছে সে। কারণটা হলো অঙ্কন মেসেঞ্জারে ওকে ব্লক করছে বা কল রিসিভ করছে না, আবার কল ব্যাকও করছে না। মাঝে মাঝে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়, তাই তিতলি খুবই সন্দিহান ও শঙ্কিত এই সাক্ষাৎ নিয়ে। শুধু তিতলিই না, উষাও কিছুটা শঙ্কিত। তাই তারা দুজন সিদ্ধান্ত নিল যে তনুজা যখন অঙ্কনের সাথে দেখা করবে তখন তারা লুকিয়ে হলো অঙ্কনকে একবার দেখবে। এসে গেল জুলাই মাসে সেই কাঙ্ক্ষিত তারিখটি, যেই তারিখটির জন্য তনুজা খুব এক্সাইটেড, কিন্তু তার 2 বান্ধবী ভয় আছে যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। পরিকল্পনা মোতাবেক তনুজা, তিতলি ও উষা বাস থেকে নেমে আলাদা হয়ে যায়। মানে তনুজা ওভারব্রিজের উপর দাঁড়িয়ে থাকে আর তিতলি উষা কোচিংয়ে চলে যায়। কিন্তু তিতলি ও উষা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও অঙ্কনকে দেখতে না পারে তারা কোচিংয়ে চলে যায়। আগের দিন রাতে অঙ্কন তনুজাকে বলে নিয়েছিল যে তোমার বান্ধবীদের সামনে কিন্তু আমি আসবো না, তাই তোমার বান্ধবীরা কোচিংয়ে ঢোকার পরেই আমি তোমার সাথে দেখা করব, কারণ আমি ভবিষ্যৎ ম্যাজিস্ট্রেট, আমি চাই না কেউ আমার দুর্বলতা জানতে পারুক। তিতলি ও উষা অঙ্কনকে কখনো দেখেনি, কারণ অঙ্কন তনুজাকে নিষেধ করেছিল, তাই তারা দুজন অঙ্কনের সামনে দাঁড়িয়ে থেকেও অঙ্কনকে চিনতে পারেনি। পরের দিন তিতলি সব শুনে বলে, তনুরে, তোর বয়ফ্রেন্ড তো হেব্বি চালাক। উষা বলে, মানে আমরা কি খাইয়ে ফেলবো তারে, যে আমাদের সামনে আসতে তার এত ভয়? তনুজা বলে, আরে না, তোরা ভুল ভাবছিস।
আসলে তোদের ভাইয়া একটু লাজুক প্রকৃতির, আর সে তো আইন নিয়ে পড়ছে, তাই একটু সতর্ক হয়ে নিল। তিতলি তনুজার কথা শুনে ভুরু কুঁচকে বলে, হ্যাঁ বান্ধবী, তুই এখন তো জামাইয়ের কথাই শুনবা, আমাদের কথা তো আর বেল নেই। তনুজা বলে, আরে কিসের জামাই, তোরা কি শুরু করেছিস, থাম তো। উষা বলে, বান্ধবী এবার বল তোরা কি কি করলি, কই কই ঘুরলি? তিতলিও সাথে সায় দেয়। তনুজা বলে, তোরা যাবার পরে অঙ্কন আমার সাথে দেখা করে, জানিস ও কিন্তু তোদের সামনেই ছিল, তোরা চিনতে পারিস নাই। এটা বলেই তনুজা হাসা শুরু করে। তিতলি উষা বোকার মতো তাকিয়েছে একে অপরের দিকে। তিতলি আর উষায় এখন নিজেদের মধ্যে কথা বলা শুরু করে যে কোন ছেলেটা ছিল, হলুদ শার্ট পরা, সাদা পাঞ্জাবি পরা, নীল পাঞ্জাবি পরা, নাকি খয়েরি শার্ট পরা। তনুজা ওদের দুজনের কথা শুনে বলে, আরে ও তো কালো শার্ট পরা ছিল, তোরা যাতে খেয়াল না করিস ওইভাবেই ছিল। এরপর তনুজা আবার বলা শুরু করে, প্রথমে ওরা সংসদ ভবন যায়, সেখান থেকে ঘুরে ফিরে কার্জন হল দেখাতে নিয়ে যায়। কার্জন হলের সামনে থেকে দুজনে ফুচকা খায়। এরপরে যায় টিএসসিতে, ওইখানে কাছেই গিয়ে দুপুরের খাবার খায়। এরপর কিছুক্ষণ রিক্সা করে ঘোরাফেরা করে, কিন্তু রিক্সার মধ্যে ওঠার পরে অঙ্কন বলে তার থেকে দূরত্ব রেখে বসতে, এমনকি বাসের মধ্যেও দুইজন একসাথে বসেনি, এমনভাবে ছিল যেন দুইজন দুজনকে চিনেই না। টিএসসিতে রোমা নামের বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তার সামনে কাজিন বলে পরিচয় করায়। এটুকু শুনে তিতলি বলে, এই রুম্পা, রুম্পা না ঝুম্পাটা কি তোর গার্লফ্রেন্ড নাকি? ওই মেয়ের সামনে তোরে কাজিন বলে পরিচয় কেন রে? তনুজা বলে, আরে না, ওই রকম কিছু না। রুম্পা ও সামিরা নামে তাদের দুইটা বান্ধবী আছে, মানে ওরা 5 জন ছেলে বন্ধু ও 2 জন মেয়ে বন্ধু। ওরকম না হলেই হলো। তনুজা বলে, জানিস একটা মজার ঘটনা ঘটছে। তনুজা বলতে লাগে, আমরা যখন টিএসসি থেকে রিক্সা নেই তখন অঙ্কন আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আইসক্রিমটা রিক্সাতে ওঠার পরে ব্যাগের সাইড পকেটে রেখেছিলাম, কিন্তু ব্যাগের সাথে অঙ্কনের সাদা জিন্সের প্যান্টের এক জায়গায় একটুখানি টিয়া কালার হয়ে যায়। তিতলি আর উষা কথাটা শুনে বাসের মধ্যেই জোরে হাসা শুরু করে, আর বাসের সব যাত্রীরা ওদের দিকে অবাক ও বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। বাসের মানুষের চাহনি দেখে তিতলি উষা চুপ হয়ে যায়। তনুজা তো রেগে গেছে, সে কিনা অপরাধ বোধে ভুগছে আর তার বান্ধবীরা হাসছে। উষা বলে, কি কন্টিনিউ? তনুজা কিছুক্ষণ উষার দিকে ভুরু কুচকে তাকিয়ে থেকে আবার বলা শুরু করে। তারা 3 জন বাসের পিছনের সিটে বসায়, তনুজাকে মাঝখানে বসায়। তনুজা বলা শুরু করে, আইসক্রিমের দাগ লাগার পরে যখন তারা সেই দাগ খেয়াল করলো, আর সাথে সাথে তনুজার বোতলের পানি বের করে প্যান্টের উপর ঢেলে দিল। এই কথা শুনে তো তিতলি কোনো মতেই নিজের হাসি থামাতে পারছে না, সাথে উষাও। কিন্তু তাও তারা দুজন মুখের মধ্যে হাত চেপে হাসি থামায়। ওদের হাসি দেখে এবার তনুজা রেগে বলে, আমি তখন বোকা বোকা কাজ করছি আর তোরা তা শুনে হাসছিস? দেখ, বাসায় গিয়ে ও আর ফোন করেনি, আমার খারাপ লাগছে। উষা বলে, এত টেনশন কেন করছিস? তুই ফোন দে, তাহলেই তো হয়ে যায়। তনুজা বলে, ভয় করছে যদি সে রাগ করে থাকে। ভয়ের কি হলো? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তিতলি তোর ফোনটা দে তো তনুকে। আর তনু, তুই এখন ফোন দিবি, কল ব্যাক করলে আমি কথা বলবো, তোর কিছু বলতে হবে না, চুপ করে বসে থাকবি। তনুজা ওদের কথা মতো কল লাগায় অঙ্কনকে। অঙ্কন কল ব্যাক করলে উষা ধরে, কিন্তু কোনো কথা বলে না। প্রথমে অঙ্কন ছটফট করেছিল, তনুজা এখনও কেন ফোন করছে না। তনু কি কালকের ব্যাপারটা নিয়ে আপসেট? কালকের ঘটনা ফ্ল্যাশব্যাক। তনুর ব্যাগ থেকে যখন আইসক্রিম অঙ্কনের জিন্স প্যান্টের লাগে, তখন অঙ্কন খেয়াল করা মাত্র দাগটা দেখে বিচলিত হয়ে যায়। তনুজা তখনই একটা বোকার মতো কাজ করে বসে। সে পানির বোতলে সবগুলো পানি প্যান্টের উপর ঢেলে দেয়। পানি ঢালার কারণে দাগটা একটু হালকা হয়ে আসে, কিন্তু প্যান্ট প্রায় 1 পাশ ভিজে যায়। এই অবস্থা দেখে তনুজা অপরাধীর মতো অঙ্কনের দিকে তাকিয়ে থাকে। অঙ্কন অবশ্য কিছু বলে না, সে তো প্যান্ট শুকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। তো যখন তনুজা প্যান্টের উপর পানি ঢেলে দেয়, তখন রিক্সাওয়ালা মামা রিক্সা থামিয়ে হতভম্বর মতো তাকিয়ে থাকে তাদের দিকে। এতে তনুজা অনেকটা লজ্জা পায়। এরপর সারা রাস্তা তনুজার একটা কথাও বলে না।
অঙ্কন তনুজাকে গুলিস্তানের পাশে উঠিয়ে দেয়। তখনও তনুজা অঙ্কনকে বিদায় জানিয়েও আসেনি। তনুজা তো অঙ্কনের দিকে লজ্জা তাকাতে পর্যন্ত পারছিল না। ফ্ল্যাশব্যাক এন্ড। এইসব কথা চিন্তা করতে করতে তখন অঙ্কনের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি তনুজার বান্ধবী তিতলির নাম্বার। অঙ্কন তৎক্ষণাৎ খুশি হয়ে কল ব্যাক করে। কল ব্যাক করার পরে অপর পাশ থেকে তনুজার গলা শুনতে পায় না, এমনকি কারো গলা শুনতে পায় না। তাই অঙ্কন নিজেও চুপ করে থাকে। কিছুক্ষণ চুপ করে থাকার পরে ফোন কল কেটে দেয় অঙ্কন। এরপর আবার ফোন দেয়। উষা কিছুক্ষণ চুপ করে থাকার পর দেখে কল কেটে দিয়েছে অপর পাশ থেকে। উষা বুড়ো কুচকে আসে, ব্যাপার কি? এরপর আবার যখন অঙ্কন ফোন দেয় তখন ফোনটা তিতলি রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে ভাইয়া তনু না ভয় পেয়ে আছে, তাই আপনাকে কল দিতে পারছিল না। আমরা ওকে জোর করে কল দেওয়াটাই। এখন আপনি কল ব্যাক করার পরেও তানু ভয় পেয়ে ধরছে না। আপনি একটু ওকে বলেন যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ধন্যবাদ। তিতলি একসাথে এতগুলো কথা বলে ফোনটা চুপচাপ তনুজার কাছে দিয়ে দেয়। অঙ্কন এতক্ষণ চুপচাপ তিতলির কথাগুলো শুনলো আর মনে মনে ভাবলো, মেয়েটা অনেক চটপটে আর হাসি খুশি। তনুজা ফোন কানের কাছে ধরে বসে আছে। অঙ্কন এটা বুঝতে পেরে প্রথমেই নিজেই বলে, এই তনু, তুমি কালকের ঘটনাটা নিয়ে হাফসেটটা এখনো? আরে বোকামে, আমি তো ভুলে গেছি ঘটনাটা। তুমি কেন বারবার নিজেকে অপরাধী ভাবছো? তনু এবার মুখ খুলে, আসলে সরি, আমি না বুঝতে পারিনি। তখন আমি কি করব বুঝতে পারিনি। আই অ্যাম রিয়েলি সরি। অঙ্কন বলে। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। তারপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে। বাস যখন মতিঝিলের কাছাকাছি তখন তারা ফোন কল কেটে দেয়। এভাবে কিছুদিন যায়। উষাও মাঝে মাঝে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, কিন্তু ক্লাস ছুটির পরে। যেদিন তনুজা ও উষা দুজনেই দেখা করতে যায় ওই দিন তিতলি একা হয়ে পড়ে। আবার তিতলির পাশে বসে ওরা দুজন যখন ফোনে বিজি, বেচারি তিতলি তখন কষ্টের গান গায় বাঁশের জানালা মাথা ঠেকিয়ে। একদিন তনুজা তিতলির পাশে বসে ফোনে কথা বলেছিল আর তিতলি লো ভয়েসে গান গাচ্ছিল। অঙ্কন কথা বলার মাঝেই বলে, তোমার ওই চটপটে বান্ধবীটা কই? তনুজা বলে, আসছে। পাশেই বসে গুনগুনিয়ে গান গাচ্ছে আর একটু পরপরই আমাকে থ্রেট দিচ্ছে ফোন কাটতে। এই কথাটা তনুজা এক প্রকার বাড়িয়ে বলেছে, কারণ সে আমার সাথে কথা বলবে। এটা বলেই তনুজা হেসে দেয়। অঙ্কন বলে, তাহলে তো আমি ফোনটা কেটে দিই, আমার ছোট বোনটা রাগ করেছে। তিতলি ইশারায় তনুকে জিজ্ঞেস করছে যে কি বলেছে? তনু ওকে ফিসফিসিয়ে যতটুকু পারছে বলছে। এগুলো শুনে তিতলি অঙ্কনের শোনার মতো করে বলে, না ভাইয়া, আপনারা কথা বলেন, আমি রাগ করিনি। এমনি ভালো লাগছিল না, তাই চুপচাপ গান গাইছিলাম। আমি তনুকে কোনো থ্রেট দিচ্ছিলাম না। তিতলির সাথে সাথে উষাকে বলে, এই উষা, তুই তনুর জায়গায় এসে বস আর তনুকে তোর জায়গা দে। তনুজা প্রথমে যেতে না চাইলেও পরে এক প্রকার বাধ্য হয়ে যায়। আসলে আজকে তনুজা তিতলি থেকে দূরে বসতে চাইছিল না, কারণ আজকে তিতলির মন খারাপ। কিন্তু কোচিং ছুটি হওয়ার পরে তিতলি আর আশা আর তনুজা অঙ্কনকে 10 মিনিট পরে ফোন করতে বলেছিল। তনুজা তখনও বুঝেনি কোচিংয়ে ছুটির পরে তিতলির মন খারাপ হয়ে যাবে, তাই তিতলির পাশে অন্তত আজকে যেভাবে হোক বসতে চেয়েছিল। অন্যান্য দিনেও বসে, কিন্তু পালাক্রমে। অঙ্কন তনুজাকে জিজ্ঞেস করে, তিতলির কি হয়েছে? তনুজা বলে, তখন তোমাকে মেসেজ করে বলেছিলাম যে তিতলি আমাকে থ্রেট দিচ্ছিল ফোন কাটার। আসলে ও ওই রকম কিছুই করেনি। আজকে ভোট করেই ওর মনটা খারাপ হয়ে গেছে, তাই আমি ওর সাথে কিছুক্ষণ কথা বলতে চাইছিলাম। অঙ্কন বলে, কি কারণে ওর মন খারাপ হয়েছে? তনুজা বলে, আসলে আজকে তিন্নি যাকে ভালোবাসে তাকে এইচএসসির পরে আজকেই অনেক দিন পর দেখেছে। এটা তো ভালো কথা, তো মন খারাপ হওয়ার কি আছে? তিন্নি যাকে ভালোবাসে সে তো তিন্নিকে ভালোবাসে না। সে তিন্নিকে সব সময় প্রায় ইগনোর করে কোনো কারণ ছাড়াই। তিনি কিন্তু তাকে কখনো ভালোবাসার কথা বলেনি। ও আচ্ছা, তাহলে তো তোমার তিতলির কাছে অবশ্যই থাকা দরকার। কিন্তু তিনি এখন আমাকে ওর পাশে বসতে দিবে না। এভাবে অঙ্কন তনুজার কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। কিছুদিন পর উষা নেই তনুজা তিতলির সাথে, তাই তিতলি কড়া রোদের মধ্যে তনুজাকে নিয়ে কোচিংয়ের বাইরে দাঁড়িয়েছে। কোচিং ছুটির পরেই দাঁড়িয়ে থাকার কারণ তিতলি কারো আসার অপেক্ষা করছে। প্রায় আধা ঘন্টা পরে অপেক্ষার অবসান করে সে আসলো এবং তিতলি তাকে দেখে নীরবে স্থান ত্যাগ করলো বাড়ি যাবার উদ্দেশ্যে। এখন জানতে হচ্ছে তিতলি কাকে দেখে নীরবে স্থান ত্যাগ করলো। ছেলেটা তিতলির ক্লাসমেট, সাথে তনুজারও নাম রাহিন। ওই আধা ঘন্টা তনুজা অঙ্কনের সাথে ফোনে কথা বলছে। অঙ্কন বলে, তোমার বান্ধবী
সরাসরি বলে দিলেই হয়, যা কপালে আছে তা হবে, শুধু শুধু কষ্ট পেয়ে কী লাভ? ওকে অনেকবার বলছি, কিন্তু তার এই একটাই কথা যে এখনো মনে একটা সান্ত্বনা আছে ওর, হয়তো সেও ওকে ভালোবাসে, কিন্তু যদি ও বলার পর ওর প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তাহলে, তাই তিনি ভয় পায়। তাই আমি আর কিছু বলি না ওরে, যার যার কষ্ট সে বোঝে। আমরা সেটা নিয়ে হাজারবার বললেও তার কষ্ট উপলব্ধি করতে পারবো না, হয়তো তাতে সান্ত্বনা দিতে পারবো। তোমার কথা ঠিক। মানুষের হাসির আড়ালে লুকায়িত কষ্টটা কেউ দেখতে পায় না, তাই অনেকে তাদের কষ্ট লুকাতে হাসে। খুব হাসি খুশি থাকে যাতে কেউ তার কষ্টটাকে নিয়ে তাহাকে হাসির পাত্র না বানাতে পারে। তিতলির বেহিক দিক বিবেচনা করলে কেউ ঘুণাক্ষর টের পাবে না তার মনে এত কষ্ট সে পুষে রেখেছে। কিছুক্ষণ নীরবতার পরে অঙ্কন কথা ঘুরানোর জন্য আবার বলে, এই তুমি আশেপাশে ছাউনি থাকলে ছাউনির কাছে গিয়ে দাঁড়াও, অথবা ছায়ার মধ্যে দাঁড়াও, রোদের তাপে তুমি অসুস্থ হয়ে যাবা। কারণ অঙ্কন বুঝতে পেরেছে বেস্ট ফ্রেন্ডের কষ্ট নিজেরও কষ্ট লাগে। তনুজা বলে, আরে লাগবে না, তিনি কাজ শেষ, সে এসে পড়েছে, এখন আমরা চলে যাব। এই ছিল তিতলির কাহিনী। দেখতে দেখে এইচএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে। এডমিশন টেস্টের জন্য বিভিন্ন ভার্সিটি ফর্ম ছাড়া হয়ে গেছে। তনুজার ইচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে, তাই সে প্রায় অনেকগুলো ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সেকশনে অ্যাপ্লাই করে। উষাও তিতলি মেডিকেলের জন্য অ্যাপ্লাই করে। তিতলির সাথে আর অন্যান্য ভার্সিটির সায়েন্স সেকশনে অ্যাপ্লাই করে। উষা মেডিকেল ছাড়া শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করে। অঙ্কন মাঝে মাঝে মজার ছলে বলে, তনু তুমি বুয়েটে চান্স পেলে আমি প্রতিদিন তোমার সাথে বুয়েটের গেটে দেখা করতে যাব। আর যদি অন্যান্য ভার্সিটিতে চান্স পাও ঢাকার বাইরে, তাহলে মাসে একবার হলেও দেখা করে আসবো। একদিন দেখা করতে গিয়ে অঙ্কন তনুজাকে বলে, তনু আমাকে ইন্ডিয়াতে যাওয়া লাগবে। তনুজা বলে, কেন? অঙ্কন বলে, আসলে আমার হৃৎপিণ্ডে একটা প্রবলেম আছে। অঙ্কন হৃৎপিণ্ডে প্রবলেম আছে এটা শুনিয়ে তনুজা আটকে উঠে বলে, কই, তুমি তো আগে আমাকে এই কথা বলনি। অঙ্কন বলে, এর আগেও একবার প্রবলেম হয়েছিল, ডাক্তার তখন বলেছিল ওষুধের উপর থাকতে, পরে অপারেশন করা হবে, বয়স কম তাই এখন অপারেশন করতে হবে। তনুজা এই কথা শুনে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমায় আগে কেন বললে না? তোমার কি একবারও মনে হয়নি কথাটা আমাকে আগে বলা উচিত ছিল তোমার? অঙ্কন বলে, আমি চাইনি তুমি আমাকে নিয়ে টেনশন করো, তোমার সামনে অ্যাডমিশন টেস্ট, তাই আমাকে নিয়ে টেনশন করবে না, আল্লাহ চাইলে আমি সুস্থ হয়ে ফিরে আসবো। তনুজা বলে, বললেই কি টেনশন হবে না? আমার খুব ভয় হচ্ছে অঙ্কন, আমি তোমাকে খুব ভালোবাসি। এগুলো বলে আর কাঁদতে থাকে। অঙ্কন তনুজাকে কিছুটা হাসানোর জন্যই বলে, আমি মারা গেলে কি তুমি আমাকে ভুলে যাবা, অন্য কাউকে বিয়ে করে নেবা? তনুজা এবার অঙ্কনের কথায় কাদার মাঝেই রেগে যায় আর বলে, তুমি যদি আর একবার মরার কথা বলো তাহলে আমি সত্যি সত্যি তোমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে নিব। অঙ্কন তনুজার কথা শুনে নিঃশব্দে হাসে, মনে মনে বলে, বাচ্চা মেয়েটা খুব রেগে গেছে। অঙ্কন এবার তার কণ্ঠে ধীরে এনে বলে, সিরিয়াসলি তনু, তুমি আমাকে ভুলে যাবা? আমি তো ভেবেছিলাম আমি মারা গেলেও আমার তনুর মনে কোটে সারা জীবন তার অঙ্কনের রাজত্ব চলবে, সেখানে আর কেউ ভাগ বসাতে পারবে না। আমাদের অপ্রত্যাশিতভাবে শুরু হওয়া এই প্রণয় আজীবন অক্ষয় থাকবে। তনুজা কথাটা শুনে আরও কাঁদতে থাকে। অঙ্কন তনুজার কান্না দেখে এক দীর্ঘশ্বাস ফেলে আর কিছুটা শক্ত কণ্ঠে বলে, শুনো তনু, আমি কালকে চলে যাব, 3-4 দিন পর অপারেশনের আগে কিছু টেস্ট করাতে হবে, মানে ইসিজি, ইটিটি এগুলা। তাই কালকে থেকে আমার ফেসবুক, মোবাইল সব বন্ধ থাকবে, 15 দিন লাগতে পারে। তুমি টেনশন করবে না আর মন দিয়ে লেখাপড়া করবা। তোমাকে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হবে, আমি চাই আমার তনু ভালো ইঞ্জিনিয়ার হোক। পরের দিন উষা কোচিংয়ে যাবে না। তিতলি তনুজা একসাথে বাসে ওঠে। তনুজা খুব চুপচাপ বসে আছে, বাস এখনও ছাড়েনি। তিতলির একটু সন্দেহ হয়, ওরা আজকে পুরো খালি বাসে উঠেছে, তাই বাসের সিট ফিল আপ হতে একটু টাইম লাগছে। তিতলি কিছুক্ষণ চুপ করে বসে থেকে নিজের ফোনটা তনুজার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু আজকে তনুজা ফোনটা নেয় না। এই ব্যাপারটা তিতলির কাছে একটু আশ্চর্যজনক লাগে, তাই তিতলি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করেই ফেলে, এই তনু, তোর কি হচ্ছে? ফোন নিচ্ছিস না, আবার কথাও বলছিস না। সত্যি করে বলতে কি হয়েছে? আপসেট কেন তুই? ভাইকে আবার ব্লক করেছে? এই কালকে না তোরা দেখা করতে গেলি? বল না, কি করলি কালকে? এতগুলো কথা বলার পরেও তনুজা কোনো প্রত্যুত্তর করতে না দেখে তিতলি ভুরু কুঁচকে আসে। তাই তিতলি আবার বলে, এমন চুপ থাকলে আমি বুঝবো কিভাবে? বলবি তো কি হয়েছে? তনুজা এবার বলে, কার সাথে কথা বলবো?
এই কথা শুনে তিতলি ভুরু কুচকানো ভুরু আরও কুচকে গেল। তারপর বলে, বোন, আমায় একটু বুঝিয়ে বল, আমি তোদের এরকম কাজকর্ম কিছুই বুঝতেছি না। তারপর তনুজা তিতলিকে আস্তে আস্তে সব কিছু বলল। সব শুনে তিতলি নিজেও খুব কষ্টে বলল, আর তনুজা তো বলতে বলতে আবার কেঁদে দিছে। সারাটা রাত মেয়েটা কান্না করছে। তিতলি কিছুক্ষণ সান্ত্বনা সুরে বলে, কান্নাকাটি না করে দোস্ত দোয়া কর ভাইয়া যেন সুস্থ মতো ফিরে আসে। আমি আর কি বলবো, আমার আর কিছুই বলার নেই। খবরটা সত্যি অনেক কষ্টকর। তনুজা এবার তিতলির কাঁধে মাথা টেকে নিঃশব্দে কান্না করতে থাকে। ওদিকে অঙ্কন প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে ব্যাগ প্যাক করে বিছানায় বসে আছে, অপেক্ষা করছে তনুজার মিস কলের। যাওয়ার আগে তনুজার সাথে একবার কথা বলতে চায়, কিন্তু অনেকক্ষণ হয়ে যাবার পরও তনুজার কোনো মিস কল না পেয়ে নিজেই কল করে বসে। হঠাৎ করে তিতলি ফোনটা বেজে ওঠে। তিতলির ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে আননোন নাম্বার, তাই কল কেটে দেয়। অপর পাশ থেকে কল কেটে দেওয়ার ফলে অঙ্কন এবার মেসেজ করে মোবাইল নাম্বারে যে, ফোনটা তুলো, আমি অঙ্কন। এরপর অঙ্কন আবার কল দেয়, এবার রিসিভ হয়। তিতলি কলটা রিসিভ করে বলে, ভাইয়া তোনো অনেক কান্না করতেছে, আপনি একটু ওকে কান্না করতে মানা করেন। আর ভাইয়া ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে দেশে ফিরবেন। দোয়া করো আপু, যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারি। অঙ্কন বলে। তিতলি এরপরে ফোনটা তনুজায় দেয়। তনুজা কিছুক্ষণ অঙ্কনের সাথে কথা বলে, আর অঙ্কন তনুজাকে বোঝায় কান্না করতে মানা করে, এরপর ফোন রেখে দেয়। 15 দিন পরে অঙ্কনের কোনো খবর তনুজার কাছে নেই। অঙ্কনের আইডিটাও ডিএক্টিভ। সব ভালো থাকলে আজকে অঙ্কন দেশে ফেরার কথা। অঙ্কনের দেশে ফেরার কথা ছিল কালকে, কিন্তু এখনও কোনো যোগাযোগ করেনি। তনুজা খুব টেনশনে আছে। অঙ্কনের বান্ধবী রুম্পা সামিরাকে তনু মেসেজ দিয়েছিল, কিন্তু তারাও কিছু জানে না। এই টেনশনে তনুজার অ্যাডমিশন টেস্টের পরিস্থিতি ভালো না। তনুজা মা নিজের মেয়ের এমন অবস্থা দেখে অ্যাডমিশন টেস্ট নিয়ে চিন্তিত। প্রায় 3 দিন পর অঙ্কন তনুজাকে মেসেজ দেয়, সরি তনু, এতদিন আমার ফোন আমার সাথে ছিল না, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। 1 সপ্তাহ পরে তো ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিটে ভর্তি পরীক্ষা। তুমি তো জোর করে এই ইউনিটে ফর্ম ফিল আপ করলে, আমি মানা করেছিলাম। এখন তোমার প্রিপারেশন কেমন? তনুজা মেসেজটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। সাথে সাথে মায়ের থেকে লুকিয়ে নিজের ফোন দিয়ে অঙ্কনকে ফোন দেয়। কথা বলার পরে তনুজার মনে শান্তি আসে। এই 19 দিনে তনুজার পরিবারের একজন সদস্য অঙ্কনের সাথে সম্পর্কের কথা জেনে যায়, আর সে হলো তনুজার ভাই রিফাত। কিন্তু আশ্চর্যজনকভাবে রিফাত প্রথমে একটু গম্ভীরভাবে নিল। সবটা শোনার পর বোনকে আরও সাহায্য করেছে। রিফাত বোনের এই কয়েকদিনে কষ্টের এইটুকু তো বুঝতে পেরেছে, তাই তার বোন অঙ্কনের নামের ছেলেটাকে খুব ভালোবাসে, তাই মায়ের কাছে কিছুই বলেনি। রিফাত জানতে পেরেছে তার কারণ। রিফাত বিগত কয়েকদিন তার বোনকে কেমন অস্থির ও মনমরা অবস্থায় দেখেছে, তখন তার কিছুটা সন্দেহ হয়। তাই বোনের সাথে থেকে তার সাথে আগের মতো ফ্রি মানে রিলেশনে যাওয়ার আগে তনুজা যেমনটা তার ভাইয়ের সাথে ফ্রি ছিল, ঠিক তেমনটা হয়। তনুজাকে রিফাত জিজ্ঞাসা করে কি কারণে তার মন খারাপ আর এত অস্থির, তার মন মরা হয়ে কেন আছে। তখন তনুজা এক প্রকার ভাইয়ের কাছে ধরা পড়ে যাওয়ায়, আর তার নিজেরও ওই মুহূর্তে কাউকে বলে মন হালকা করার ইচ্ছা করেছিল, তাই রিফাতকে বলে দেয়। তনুজা ভেবেছিল রিফাত হয়তো তাকে ব্ল্যাকমেল করবে বা মায়ের কাছে বলে দেওয়ার হুমকি দেবে, কিন্তু তনুজাকে অবাক করে দিয়ে রিফাত এই দুটো একটাও করল না, বরং নিজে তনুজাকে খুশি রাখার জন্য অনেক কিছু করেছে। আস্তে আস্তে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সমাপ্তি ঘটে। তনুজার মোটামুটি ধরনের প্রিপারেশন ছিল। ওয়েটিং লিস্টে ভাইবা পর্যন্ত যেতে পেরেছে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে তনুজা ইইতে ভর্তি হয়েছে। তনুজা এবার আরও কারোর সাথে মানিয়ে নিতে সমস্যা হয়নি। নতুন বিশ্ববিদ্যালয় জীবন সাথে অঙ্কনের সাথে প্রেম বেশ ভালোই চলছে। মাঝে মাঝে ক্লাস না করে তনুজা অঙ্কনের সাথে ঘোরাফেরা করে। একটা দিক ভালো, কোথাও অঙ্কনের সাথে ঘুরতে গেলে সচরাচর প্রেমিক চুগুলের মতো হাত ধরে থাকা না সর্বক্ষণ। মাঝে মাঝে তনুজা যখন অন্যের হাত ধরতে চায়, অঙ্কন বলে, দেখো আশেপাশে অনেক মানুষ, এখন এমন হাত ধরে চলাফেরা করলে মানুষ কি ভাববে? অঙ্কন এই সমস্ত কথা শুনে তনুজা হাসি আর বলে, তুমিই একমাত্র প্রেমিক পুরুষ যে তার প্রেমিকাকে বলে হাত ধরে চলাফেরা করলে মানুষ কি ভাববে। তখন অঙ্কন বলে, তুমি তো আমাকে ভদ্রশ্রী দিয়েছ। তুমি যদি আমার না অন্য কারো গার্লফ্রেন্ড হতে, তাহলে শুধু হাত কেন তোমাকে কিস করে বসতো। কিন্তু আমার এসব পছন্দ না। আমি বিয়ের পরে তোমার হাত কখনো ছাড়বো না, সবসময় তোমার হাত ধরে রাখবো। সুখের সময় ছাড়াও বিপদে আপদে তোমার হাত আমি ছাড়বো না। অঙ্কনের এসব কথা শুনে তনুজা তৃপ্তি নিয়ে হাসে। তনুজা অনেক নতুন বন্ধু বান্ধব করেছে। ভার্সিটির ক্যাম্পাসে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য তারও রুটিন হয়ে গেছে। তনুজার স্কুল কলেজের ফ্রেন্ডরা কেউ কেউ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে, বাকিরা কেউ ফরেন কান্ট্রিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আরও অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।
অন্যদিকে অঙ্কনদের ভার্সিটির ভিতরে নিজেদের ডিপার্টমেন্টের সাথে আরও কিছু ডিপার্টমেন্ট নিজেদের মধ্যে বিবাদের কারণে অঙ্কনের 4th ইয়ারের ক্লাস ও পরীক্ষা আটকে আছে। এরই মধ্যে করোনা ভাইরাসের কারণে লকডাউন দেয়, যার কারণে শিক্ষা খাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কয়েক মাস পরে নিজেদের কর্মসূচি আবার চালু করে, কিন্তু তা হয় অনলাইনে ক্লাস পরীক্ষার কারণে অনেক স্টুডেন্ট রেজাল্ট খারাপ হচ্ছে, পড়ালেখা ঠিকভাবে স্টুডেন্টরা করতে পারছে না। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের ইয়ার লসের সম্মুখীন হতে যাচ্ছে না, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং অনলাইন ক্লাস করতে গেলে বলতে হচ্ছে না, কিন্তু পাবলিক ভার্সিটির স্টুডেন্ট অনলাইনে ক্লাস বলতে গেলে হচ্ছে না। কিছু পাবলিক ভার্সিটি তাদের নিজ উদ্যোগে পরীক্ষা নিয়ে স্টুডেন্টদের গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ আরও কিছু ইউনিভার্সিটি নিজেদের স্টুডেন্টদের নিয়ে কোনো পদক্ষেপ নেয় নাই। বিধায় অনেক স্টুডেন্ট সেশন জট ছাড়াও লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বছরের পর বছর গ্র্যাজুয়েশনের জন্য আটকে আছে। এসব স্টুডেন্টরা নিজেদের শিক্ষা জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনেও পিছিয়ে পড়েছে। দেখতে দেখতে তনুজার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। প্রাইভেট ইউনিভার্সিটি হয় কোনো সেশন জটও লকডাউনের কারণে ইয়ার লস হয়নি। তনুজা এর সাথে সাথে অঙ্কনের 6 মাস আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, আর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হয়। কিন্তু এদিকে যে ওদের ভালোবাসার সম্পর্ক অতি শীঘ্রই গ্রহণ লাগতে চলেছে তা তারা দুজন কেউ বুঝতে পারেনি। তনুজার মা তনুজার জন্য একটা ছেলে দেখেছে। যেহেতু মেয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, মেয়ে এখন মাস্টার্সে ভর্তি হবে, তাই এখনই উনি মেয়ের বিয়ে দিতে চান। ছেলে ভালো, ছেলে নিজে এই নিয়ে রুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ওখান থেকে মাস্টার্স করে এখন 13 বছর হলো চাকরি করছে। ছেলের নাম মেহরাজ ইসলাম রিত্র। বাবা মায়ের ছোট ছেলে, বড় আরও 2 ভাই আছে, তাদের বিয়ে হয়ে গেছে এবং প্রত্যেকের ছেলে মেয়ে আছে। ছেলেরা যৌথ পরিবারের, শ্বশুর শাশুড়ি ও বউদের মধ্যে অনেক ভালো সম্পর্ক। ছেলেদের নিজেদের 3 তলা বাড়ি আছে। ভবিষ্যতে যদি ছেলেরা আলাদা হয়ে যেতে চায় তাহলে সুষমভাবে 3 ভাই একই বিল্ডিংয়ে মিলেমিশে থাকতে পারবে। তনুজার মায়ের ছেলে ও ছেলের পরিবারকে অনেক পছন্দ হয়েছে। মিসেস রিমলি রহমান এক প্রকার ছেলে পক্ষদেরকে হ্যাঁ বলে দিয়েছে, কারণ তনুজার বাবারও এতে কোনো সমস্যা নেই। কিন্তু তনুজার বাবা তনুজাকে একবার জিজ্ঞেস করতে নিতে বলেছিল, কিন্তু তনুজার মা সে তো এই ছেলেকে হাতছাড়া করতে চায় না, তাই তনুজাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধ মনে করেনি। আর ছেলে পক্ষ হ্যাঁ বলে দিলেন। আসলে তনুজার এই বিয়ের সম্বন্ধটা তনুজার মায়ের এক খালাতো বোন নিয়ে এসেছে। তনুজার মায়ের খালাতো বোনের ননাসের ছেলে নিদ্র, কিছুটা দূর সম্পর্কের আত্মীয় বলতে গেলে। এটাও একটা বড় কারণ তনুজার মায়ের এক কথায় রাজি হয়ে যায়। মেয়ের শ্বশুরবাড়িতে যদি কোনো রকম ভবিষ্যতে সমস্যা হয় তাহলে তার বোন সামলে নেবে। তনুজার মা যদি জানতেও পারে তনুজা কাউকে ভালোবাসে, তাহলে মনে হয় না উনি ওনার মত পাল্টাবে। নিজের কথা নড়চড় হওয়া পছন্দ করে না। এদিকে তনুজার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার নাম করে অঙ্কনের সাথে দেখা করতে গেছে। কয়েকদিন ধরে তনুজা খুব খারাপ ফিলিংস আসছে মন থেকে। যেখানে অঙ্কন তনুজার ক্লাসের গ্যাপ ছিল 4 বছর, এখন সেটা ঠেকে দাঁড়িয়েছে 6 মাসে। সবই ভাগ্য। সম্পর্ক শুরুতে তারা একটা সেফ জোন ছিল, কিন্তু এখন করোনার কারণে তাদের এই অপ্রত্যাশিত প্রণয়ের ভবিষ্যৎ পরিণতি কী তারা দুজনে কেউই জানে না। আল্লাহর কাছে প্রার্থনা করেছে যেন ভালো কিছু হয়। তনুজা বাসায় এসে যে চমকপ্রদ খবরটা পাবে সে চিন্তা করতে পারেনি। সে ভাবতেও পারেনি তার মা তার মতবাদ নিয়ে বিয়ের জন্য ছেলের পক্ষে হ্যাঁ বলে দিয়েছে। তনুজার মাথায় এখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কি হবে তাদের ভালোবাসার? তাদের এই অপ্রত্যাশিত প্রণয় কি বিচ্ছেদে রূপান্তরিত হবে শেষ পর্যন্ত? বিয়ে ঠিক হবার কথা শুনে তনুজা ওর মাকে জিজ্ঞেস করে, এসব কি মা? তুমি আমার বিয়ে ঠিক করেছো, একবারও আমার মতামত নিয়েছো যে আমি রাজি কি না? তনুজার মা বলে, দেখো তনু, আমি তোমার মা, তাই তোমার ভালো মন্দ আমি বুঝি। আর ছেলে দেখতে খারাপ না, আবার ভালো জব করে। ছেলে উঁচা লম্বা ও ফর্সা, ছেলে চরিত্র ভালো, এবং ছেলেও তোর মতো ইঞ্জিনিয়ার। একই সাবজেক্ট তোদের, তাহলে সমস্যা কি? মা, আমি ফর্সা ছেলে বিয়ে করব না, আর ইঞ্জিনিয়ার ছেলেও না। তনুজার মা মেয়ের কথায় বুড়ো কুচকে তাকিয়ে বলে, কেন, এগুলোতে কি সমস্যা? ছোটবেলা তো বলতেই এমন ফর্সা ইঞ্জিনিয়ার ছেলে বিয়ে করবি, তাহলে এখন কি সমস্যা? তনুজা মনে মনে ভাবে এখনই সবাই আম্মুকে বলে দিতে হবে অঙ্কনের কথা। তাই তনুজা গলা খাকারি দিয়ে তার মাকে বলে, মা, আমি অঙ্কন নামে একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। অঙ্কন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়ে। অঙ্কন বাবা মায়ের একমাত্র ছেলে। বড় বোনটার বিয়ে হয়ে গেছে। তনুজার মা মেয়ের মুখ থেকে অন্য কাউকে ভালোবাসার কথা শুনে গম্ভীর হয়েছেন। তনুজার মাকে কোনো প্রত্যুত্তরে করতে না দেখে আবার বলে, মা, অঙ্কন কিন্তু আমার 4 বছরের সিনিয়র ছিল।
ওদের ঢাকা ভার্সিটিতে কয়েকটা ডিপার্টমেন্টে স্টুডেন্টদের ফাইনাল ক্লাস ও পরীক্ষা আটকে রেখেছিল। তারপর তো করোনার কারণে লকডাউন দিল। এই সব কারণে অঙ্কনের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে এত দেরি হয়ে গেল। অঙ্ক ঢাকা ইউনিভার্সিটিতে এখন আইন নিয়ে মাস্টার্স করছে। এখান থেকেই আইন নিয়েই অনার্স কমপ্লিট করেছে। তনুজার এই কথাগুলো শুনে মিস রিমলি রহমান চুপ করে আছে। তনুজা তার মায়ের মুখের ভাবভঙ্গি দেখেও কিছু বুঝতে পারছে না তার মায়ের মনে কি চলছে। একটু পর মিসেস রিমলি রহমান নীরবতা ভেঙে গভীর স্বরে বলল, আমার পছন্দ করা ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। তোমার ওই 2 দিনের ভালোবাসা অঙ্কনকে তুমি ভুলে যাও। এখনও প্রতিষ্ঠিত হতে পারেনি এমন ছেলের কাছে আমি আমার মেয়েকে দেব না। আমি যাকে পছন্দ করেছি সেই ছেলে নিজেও প্রতিষ্ঠিত, ছেলেদের নিজেদের বাড়িও আছে। তোমার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। তনুজা তার মায়ের এই রূপ কথাবার্তা শুনে আঁতকে ওঠে। তনুজা অস্থিরতার সাথে আবার বলে, মা, আর কয়েক মাস পর অঙ্কন উকিল হবে। তাছাড়া অঙ্কনদের নিজেদের 2 তলা বাড়ি আছে সাভারে। অঙ্কনের বাবা সাভার ক্যান্টনমেন্ট কলেজের পদার্থবিজ্ঞানের টিচার। খুব ভালো ফ্যামিলি ওদের। তনুজার মা গম্ভীর কণ্ঠে আবার বলে, আমি আমার মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি, তো মেয়ের জামাই ইঞ্জিনিয়ার চাই, কোনো উকিল না। এটা আমার। তনুজা ওর মাকে কথা বলা শেষ করতে না দিয়ে নিজেই বলে, প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করো। আমি অঙ্কনকে ভালোবাসি। এতক্ষণ মা মেয়ের কথাবার্তা শুনে তনুজার বাবা মিস্টার নাফিদ রহমান এবার সামনে এগিয়ে আসে। সে সামনে এসে বলে, দেখো রিমলি, সংসার তো আমার মেয়ে করবে, তুমি করবে না। তখন তাদেরকে হ্যাঁ বলার আগে তোমাকে আমি বারবার বলেছিলাম তনুজার মতামত নিয়ে তারপরে হ্যাঁ বলো। মেয়ে আমাদের ছোট নেই, এখন সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, তাই নিজের জীবন সঙ্গী খোঁজার অধিকার ওরও আছে। তুমি কোনো সময় ওর মতামতকে পাত্তা দাওনি। আজকে অন্তত এই বিয়ে নামক পবিত্র সম্পর্কের ক্ষেত্রে ওর মতামতটা গুরুত্ব দাও। তনুর মতের বিরুদ্ধে ওকে জোর করে বিয়ে দিও না। তনুজার বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করে, জোর করে অন্তত ভালোবাসা হয় না রিমলি। তুমি হয়তো তনুকে জোর করে বিয়ে দিয়ে দিবে, কিন্তু ও সুখী হবে না। স্বামীর কথা শুনে রিমলি রহমান বলে, বাহ, কি সুন্দর মেয়ে, তার বাপকেও পটিয়ে ফেলেছে দেখছি। খুব ভালো। দেখো তনুর বাবা, নিদ্রকে তোমারও জামাই হিসেবে খুব পছন্দ হয়েছে আমি জানি, কিন্তু এখন যে তুমি কেন মেয়ের কথা তাল মিলাচ্ছ সেটাই বুঝতে পারছি না। তনুজা ব্যতিব্যস্ত হয়ে তার মাকে বলে, আম্মু, তুমি ভুলে যাচ্ছ, আমি আব্বুকে পটিয়ে ফেলিনি। আব্বু আমার কথাটা বুঝতে পারছে, কিন্তু তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করছো না। জোর করে কিছু করলে সেটা ঠিক হয় না। তনুজার মা এবার শক্ত কণ্ঠে মেয়েও স্বামীকে বলে, ব্যাস, তোমরা অনেক বলেছ, আমি আমার কথা বলে দিয়েছি। বিয়ে তোমাকে নিদ্রকেই করতে হবে তনুজা। ওই অঙ্কন নামের ছেলেকে আমি জামাই হিসেবে মানব না, ওর সাথে তোমার বিয়ে হতে দিব না। এই কথাগুলো বলে তনুজার মা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তনুজা মায়ের কথা শুনে অশ্রুসিক্ত নয়নে বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তনুজার বাবাও তনুজার দিকে তাকিয়েছে। তনুজার বাবার কাছ থেকে তনুজার এই অশ্রুসিক্ত নয়ন যেন বলছে, আব্বু প্লিজ আমাকে একটু বোঝাও। তনুজার বাবার কাছে তনুজার এই অশ্রুসিক্ত নয়ন যেন বলছে। তনুজার বাবা মেয়েকে কি বলবেন বুঝতে পারছে না। তার স্ত্রী যে তার এই বিষয়ে কোনো কথা শুনবে না সেটা খুব ভালো করেই জানে। তারপর সে তার মেয়ের জন্য একবার শেষ চেষ্টা করবে। মিস্টার নাফিদ রহমান মেয়েকে খুব ভালোবাসেন। মেয়ের করুণ দৃষ্টি তিনি দেখতে পারছে না, তাই অতি দ্রুত মেয়ের সামনে থেকে চলে যায়। বাবা চলে যাওয়ার পর তনুজা এই মুহূর্তে কী করবে কিছুই বুঝতে পারছে না। তনুজা জানে তার মায়ের মন গলানো অনেক কষ্টসাধ্য কাজ। আদৌ মন গলবে কিনা তা সে জানে না। তনুজা তাও মনের মাঝে ক্ষীণ আশা রেখেছে যদি তার মা মেনে নেয়। তনুজা নিজের রুমে গিয়ে অঙ্কনকে ফোন লাগায়, কিন্তু প্রথমবার রিং হয়ে কেটে যায়। দ্বিতীয়বার রিং হওয়ার পরে অঙ্কন ওপাশ থেকে ফোন ধরে। অঙ্কন ফোন ধরার পর তনুজা অনেক রাগী সুরে বলে, কি হয়েছে? হ্যাঁ, এতক্ষণ কই ছিলে? অঙ্কন তনুজার রাগীভাবে কথা শুনে কিছুটা বিচলিত হয়ে যায়। অঙ্কন নিজের মনের শঙ্কা দূর করে তনুজাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তনু, তুমি এত রেগে যাচ্ছ কেন? তনুজা নিজের ভুল বুঝতে পেরে মিয়েই যায়। সে একরাশ আশঙ্কা নিয়ে অঙ্কনকে বলে, অঙ্কন, মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তনুজার কথা শুনে অঙ্কন স্তব্ধ হয়ে যায়। গলার স্বর বন্ধ হয়ে যায়, তাও কাঁপা কাঁপা সরে বলে,
তুমি মাকে আমাদের কথা বলনি? অঙ্কনের কথা শুনে এবার তনুজা কেঁদে বলে সে কীভাবে বুঝাবে অঙ্কনকে যে তার মা তার কথা শুনতে চাচ্ছে না। তনুজার কান্নার আওয়াজ পেয়ে অঙ্কন ব্যতিব্যস্ত হয় বলে, প্লিজ তনু, কেঁদো না। মাকে একটু বোঝানোর চেষ্টা করো। শান্তভাবে বোঝালে উনি নিশ্চয়ই বুঝবেন। আর প্লিজ তুমি কেঁদো না। আল্লাহর নিশ্চয়ই যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। ফোন কেটে দেয় তনুজা। অঙ্কন দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে। অঙ্কনের বিষণ্ণ মনে একটা গান তার এই মুহূর্তে বারবার মনে পড়ছে। গানটা অনেক সুন্দর, তাই কিছুটা লিখলাম। অঙ্কন বারান্দায় দাঁড়িয়ে তখন গানটা গাইছিল। তখন তার বাবা মিস্টার জামিল আহমেদ ছেলের কাঁধে হাত রাখে। জামিল আহমেদ পদার্থবিজ্ঞান, নিউটনের সূত্র, ভেক্টরের সূত্র, কেপলারের সূত্র এসব ছাত্রছাত্রীদেরকে পড়ালেও নিজের ছেলের মন সে কিছুটা হলেও বুঝতে পারে। ছেলে যে তার কিছু নিয়ে খুবই কষ্টে আছে সেটা সে বুঝতে পারছে। অঙ্কন একবার তার বাবার কাছে ধরা খেয়েছিল। তনুজা তখন অনার্স দ্বিতীয় বর্ষে উঠছিল। অঙ্কনের বিশ্ববিদ্যালয়ে ঝামেলা হওয়ার কারণে অঙ্কন হোস্টেল থেকে বাসায় এসে পড়েছিল। তো একদিন অঙ্কন বিছানায় বসে তনুজার সাথে ফোনে কথা বলেছিল। কথার এক মুহূর্তে অঙ্কন ফুল হোল্ডে রেখে ওয়াশরুমে যায়। তখন অঙ্কনের বাবা ভিতরে আসে। এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে কিছুটা আবছা শুনেছিল সে। অনেকক্ষণ ধরে তার সন্দেহ হচ্ছে যে ছেলেতে তার কারোর সাথে সম্পর্কে আছে। তাই আজকে এই সুযোগে ছেলের ঘরে ঢুকে হোল্ডে রাখা ফোনটা কানে নেয়। অঙ্কন ওয়াশরুম থেকে বের হয়ে বাবার কানে ফোন দেখে হকচেয়ে গিয়েছিল। তখন বাধ্য হয়ে বাবাকে সবকিছু খুলে বলতে হয়েছিল। অঙ্কনকে আশ্চর্য করে দিয়ে তার বাবা তার কথা শুনে হেসে দিয়েছিল। অঙ্কন তার বাবাকে টলমল চোখে তাকিয়ে জড়িয়ে ধরে বলে, বাবা, তনুর বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কি করব? 4 বছর আগেও পরিস্থিতি আমার পক্ষে ছিল, কিন্তু এখন আমি কি করব? জামিল আহমেদের ছেলের কথা কান্না দেখে মনে মনে ভাবে। তখন জামিল আহমেদ ছেলেকে বলে, দেখো অঙ্কন, তুমি তনুজাকে কোনো বাড়তি চাপ দিও না। এই সময়টা ওর বাসায় এমনিতেই ওর উপর অনেক মানসিক চাপ যাবে, তাই তুমি ওকে মানসিক চাপ দিবে না। এখন যা সিদ্ধান্ত নেওয়ার তনুজা নিজে নিবে। বাবার কথা শুনে অঙ্কন করুণ দৃষ্টিতে তাকায়। জামিল আহমেদ অঙ্কনের কাঁধে হাত রেখে বলে, বাবা, এরকমটাই করতেই হবে। এটা বলে উনি ছেলের রুম থেকে চলে যায়। বাবার যাওয়ার পরে অঙ্কন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ভাবে সে বাবার কথা মতোই কাজ করবে। সে তনুকে কোনো মানসিক চাপ দেবে না। যা সিদ্ধান্ত নেওয়ার তনুজা নিজেই নেবে। ওই দিন তনুজার সাথে কোনো যোগাযোগ করেনি। পরদিন তনুজা নিজে অঙ্কনকে ফোন দেয় আর বলে, অঙ্কন প্লিজ কিছু করো, আম্মু রাজি হচ্ছে না। আমি নিজে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আজকে নাকি ওরা আমাকে দেখতে আসবে আবার। প্লিজ কিছু করো, আমি আর মানসিক চাপ নিতে পারছি না। তনুজার কথা শুনে অঙ্কন মলিন কণ্ঠে বলে ওঠে, আমি কি করব তনু? পরিস্থিতি আমাকে এরকম অবস্থায় ফেলবে কখনো ভাবতেও পারেনি। একটা কথা তোমাকে আমি বলে দিই, তোমাকে আমি পালিয়ে নিয়ে যাব না। তোমার হয়তো কথাটা শুনে খারাপ লাগছে, কিন্তু আমি সত্যি তোমাকে পালিয়ে নিয়ে যাব না। আমাদের অপ্রত্যাশিত প্রণয় যদি বিচ্ছেদের রূপ নেয়, তাও সেটা মেনে নিতে হবে। তোমার মায়ের অমতে আমি তোমায় বিয়ে করতে চাই না। কথাটা যদি আমার মায়ের হতো তো আমি মানে নিতাম। অঙ্কনের কথা শুনে তনুজা বাকরুদ্ধ হয়ে যায়। কি বলছে এসব অঙ্কন, কেন বলছে? অবাকের রেশ কাটিয়ে দুর্বল গলায় তনুজা বলে, তুমি কি আমাকে ভালোবাসো না অঙ্কন? এভাবে কেন বলছো? আমি চেষ্টা করে যাব আমার আম্মুকে মানানোর জন্য। দেখবে একদিন তিনি আমাদেরকে মেনে নিবে। অঙ্কন উদ্দেশ্য দুর্বল গলায় বলে, তোমার আম্মু মেনে নিলে তো ভালোই হয় তনু, কিন্তু সে কি আমার মতো অপ্রতিষ্ঠিত ছেলের কাছে তার মেয়ের হাত দিবে? আর বললে না তোমাকে ভালোবাসে কিনা? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দুর্বল হেসে অঙ্কন আবার বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি। এতটাই ভালোবাসি যে তোমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, তাও আমি সারা জীবন তোমার জন্য আমার মনের আঙ্গিনায় অনুভূতিগুলোকে জীবন্ত রাখবো। ভেবো না তোমাকে আমি তোমার সংসার জীবনে কোনো বাধা প্রদান করব না। তোমার জন্য পথ শিশুদের আমি একবেলা খাবার খাইয়ে শুধু বলবো, আমার তনু যেন দোয়া করো, আমার তনু যেন ভালো থাকে। আল্লাহ যেন তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেয়। পারলে আমার ভাগ্যের সুখটুকু যেন তোমাকে দিয়ে দেয়। তুমি ভালো থেকো, হাসি খুশি থেকো, এটাই আমার চাও তনু। ফোনের অপর পাশ থেকে কথাগুলো শুনে তনুর চোখ দিয়ে অস্ত্র ঝরা বৃষ্টির মতো পড়ছে, যেন এক সাগর মানানোর অভিপ্রায়। কি বলবে তনু? সে তো জানে তার অঙ্কন তাকে কতটা ভালোবাসে, তাও সে অবুঝের মতো অঙ্কনকে ভালোবাসে নিয়ে প্রশ্ন করলো। কান্নার কারণে তনুর গলা কথাগুলো দলা পাকিয়ে আসছে। সে কি বলতে পারছে না।
অঙ্কন তনুর নিঃশব্দে কান্না কিছুটা বুঝতে পারলো, তাই মলিন কণ্ঠে বলে, জানো তনু, এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি? আমার বাবার কথায়। কারণ সে বলেছে তোমাকে সময় দিতে, তোমার সিদ্ধান্ত যাতে তুমি নিজে নিতে পারো। আল্লাহ যদি এই পৃথিবীতে আমাদের দুজনকে এক করতে চায় তাহলে তিনি করবেন। এখন আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা। ফোনের অপর পাশ থেকে এখনো নিঃশব্দে কান্নার আওয়াজ কিছুটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার মতো শোনা যাচ্ছে। অঙ্কন বুঝলো তনুজার কোনো কথা বলতে পারবে না এখন, তাই সে নিঃশব্দে ফোনটা কেটে দেয়। বিকালে নিত্ররা পরিবার সহ তনুজাকে দেখতে আসলো। তাদেরকে মেয়ে পছন্দ হয়েছে। একই ছেলে মেয়ে দুজনকে একসাথে কিছুক্ষণ কথা বলতে দিতে চায়, কিন্তু বাদ সাধল তনুজার মা। তার কথা আগের বিয়েটা হয়ে ঠিক তখন সারা জীবন কথা বলতে পারবে। ছেলে পক্ষ চায় 2 দিন পর শুক্রবার দিন ওদের আক্ত করিয়ে রাখবে। তনুজার মাও ছেলে পক্ষের কথায় সায় দেয়, কিন্তু তনুজার বাবা এই ক্ষেত্রে চুপচাপ থাকে, কারণ সে তার মেয়ের কষ্টটা বুঝতে পারছে, কিন্তু স্ত্রীর একগুয়েমি ও রাগের কারণে কিছু বলতে পারছে না। আর তনুজা, সে তো পাথরের মূর্তির মধ্যে বসে আছে। রিফাত বারবার বোনের দিকে তাকাচ্ছে আর মায়ের দিকে তাকাচ্ছে। রিফাত নিজের মায়ের উপর এখন খুব বিরক্ত। তার মা কি তার বোনের কষ্ট দেখতে পাচ্ছে না? সন্ধ্যার দিকে ছেলে বক্করে চলে যায়। তখন মা তনুজার দিকে এগিয়ে এসে বলে, তনু, তোমার ফোনটা আমার কাছে দাও। 2 দিন পর্যন্ত তুমি তোমার ফোন কাছে পাবে না। বিয়েটা হয়ে যাবার পর তখন তুমি তোমার ফোন পাবে। এই কথা বলে উনি তনুজার হাত থেকে তনুজার ফোনটা এক প্রকারে কেড়ে নিয়ে নেয়। তনুজা মায়ের কথাই ঠিক বুঝতে পারছে, তার মা চায় না সে এই 2 দিন অঙ্কনের সাথে কোনো রকম যোগাযোগ করুক বা কোনো অঘটন ঘটিয়ে বাসা থেকে চলে যাক। তনুজা তার মায়ের কাছে তার ছেলের সাথে হাসে আর মনে মনে ভাবে, তুমি চিন্তা করো না মা, তোমার কথার বিরুদ্ধে আমি যাব না। দেখি আল্লাহ কপালে কি লিখেছেন। আর রিফাত তো মায়ের কথাও কাজে বিরক্ত। মায়ের যাবার পর তার বোনের কাছে এসে বলে, এই আপু, তুমি কিছু করো না, চুপচাপ বসে আছিস কেন? তনুজা ভাইয়ের কথা শুনে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তার নিঃশব্দে সেখান থেকে উঠে নিজের রুমে গিয়ে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। সেদিন রাতে আর তনুজার ঘরে দরজা খোলে না। তনুজার বাবা আর ভাই তো চিন্তায় পড়ে গেছে তনুজা আবার না কোনো অঘটন ঘটিয়ে ফেলে। তনুজার মা সেও কিছুটা চিন্তিত, কিন্তু এখন যদি তিনি তনুজার প্রতি দয়া দেখান তাহলে ছেলে পক্ষকে দেওয়া কথা রাখতে পারবেন না। 2 দিন পর তনুজার বিয়ে হয়ে যায় নিত্রর সাথে। সবার মুখে হাসি, কিন্তু তনুজার মুখে হাসি নেই। রিফাত তার বাবার মুখেও হাসি নেই। বিয়ের দিন সকালে তনুজা রিফাতের ফোন থেকে মায়ের থেকে লুকিয়ে অঙ্কনকে ফোন দেয়। অঙ্কন ফোন রিসিভ করার পর তনুজা এক প্রকার কেঁদে দেয় আর জড়ানো কণ্ঠে বলে, অঙ্কন, তোমার তনু আর তোমার থাকবে না। আজকে আমার বিয়ে 2 দিন আগেই মা আমার ফোন নিয়ে গেছে। আমি আজকে রিফাতের ফোন থেকে তোমাকে ফোন করেছি, মায়ের থেকে লুকিয়ে। তুমি যদি বলো আমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাব। প্লিজ অঙ্কন, চুপ করে থেকো না। সেই কখন থেকে তুমি চুপ করে আছো, কিছু তো বলো। এবার অঙ্কন কান্না গিলে মুখ খুলে, না তনুজা, তুমি বাসা থেকে বেরিয়ে যাবে না। তুমি যদি এখন পালিয়ে যাও তোমার বাবা মায়ের সম্মান নষ্ট হয়ে যাবে। তুমি বিয়েটা করে নাও তনুজা। আমি না হয় সারা জীবন তোমার অপ্রত্যাশিত প্রণয়ের এক অমলিন প্রেমিক হয়ে থাকবো। তুমি তোমার নতুন জীবনে সুখী হও, এই প্রার্থনা আমি পরম করুণাময় আল্লাহর কাছে করি। শুভকামনা তনু, ফোন রাখছি, আল্লাহ হাফেজ। অঙ্কন ফোন কেটে দেওয়ার পরও তনুজা অনেকক্ষণ কাঁদে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলে। তনুজার মা এসে এই অবস্থা দেখে কিছুটা ব্যথিত হন, কিন্তু সেও কিছু করতে পারবে না, কারণ সে অঙ্কনের হাতে মেয়েকে তুলে দেবে না। মায়ের আসার শব্দে মায়ের দিকে তনুজার চোখ তুলে তাকায় ছলছল দৃষ্টিতে। তার তনুজার মা মেয়েকে বলে, জলদি তৈরি হয়ে নাও, দুপুর 12টার পর তোমাদের বিয়ে হবে, তারপর খাওয়া দাওয়া হবে। তনুজার বাবা দরজার আড়াল থেকে মেয়ের কষ্ট দেখে সেখান থেকে চলে যায়। কেটে গেছে 4 বছর। তনুজা এখন 8 মাসের একটা ছেলে আছে, তার নাম মেহরাব ইসলাম অব্র। নিদ্র মারা গেছে 1 বছর 3 মাস হলো। নিদ্র বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিদ্র মারা যাবার 2 মাস পরে নিদ্রার মা মারা গেছে। ছোট ছেলে মৃত্যুতে সে প্রচণ্ড রকম মানসিক আঘাত পেয়েছেন। খুব ভালোবাসতেন তিনি তার ছোট ছেলেকে, তাই ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরে সে স্ট্রোক করে বসে। তনুজা তখন 2 মাসের গর্ভবতী। নিদ্র বাসায় আসলে নিদ্রকে জানাবে এই প্রেগনেন্সির কথা। আগের দিন টেস্ট করে আসছে, কিন্তু বাসায় সেদিন নিদ্র আসলো না, আসলো তার লাশ। তনু সেদিন কান্না করেনি, শুধু এক ফোঁটা চোখের জল ফেলেছিল। তার পেটে হাত রেখে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল সামনের দিকে। আর শাশুড়ি স্ট্রোক করার পর তনুজা বড় যা যেন তনুজাকে দেখতেই পারছে না, কারণ বড় যা দেখেছে তার দেবর কতটা কষ্ট পেয়েছে বিয়ের 1 বছর পর তনুজাকে নিয়ে।
বিয়ের পরেও তনুজা অঙ্কনকে ভুলতে পারেনি। নিদ্রকে বিয়ের 2 মাস পরে অঙ্কনে কথা বলেছিল, কারণ 2 মাস তনুজা কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু হ্যাঁ না এগুলোতেই জবাব দিত। আকদের 1.5 মাস পর তনুজাকে আনুষ্ঠানিকভাবে নিদ্রর পরিবার নিয়ে এসেছিল। এই 1.5 মাস যখনই নিদ্র তনুজাদের বাড়ি যেত তখনই দেখতো তনুজা চুপচাপ করে বসে থাকতো, কোনো কথা বলতো না, এমনকি নিদ্র কেমন আছে তাও জিজ্ঞেস করতো না, শুধু যা লাগবে তাই এনে দিত। আনুষ্ঠানিক বিয়ের 6 মাস পর তনুজা কিছুটা টুকটাক প্রয়োজনে কথা বলতো সবার সাথে, এছাড়া চুপচাপ থাকতো। তখনও নিদ্র তনুজার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। নিদ্র একদিন তনুজার মায়ের কাছে গিয়ে বলে, মা, আপনি অনেক বড় ভুল করছেন তনুজাকে আমার সাথে বিয়ে দিয়ে। মেয়েটাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছেন আপনি। না পারছে সে নিজে সুখী হতে আর না পারছে কাউকে সুখী করতে। তনুজার মা সেদিন নিজের করা ভুল বুঝতে পেরেছিল ঠিক, কিন্তু বুঝেই বা লাভ কি? তার মেয়েটাকে জীবন্ত লাশ তো সে নিজের হাতেই বানিয়ে দিয়েছিল। তনুজার বাবা সেদিন চোখ মুছেছিল শুধু। নিদ্র চলে যাবার সময় রিফাত তার কাছে এসে বলেছিল, ভাইয়া আমি জানি আপনার কষ্ট হচ্ছে। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে অঙ্কন ভাইয়া খুব ভালো, কিন্তু সে তখন বুঝতেই চায়নি। আপনি চাইলে অঙ্কন ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আমার জানা মতে অঙ্কন ভাইয়া এখন আপুকে ভালোবাসে। সে বোঝালে হয়তো আপু ঠিক কিছু করতে পারে। ওই দিন নিদ্র রিফাতের কাছ থেকে অঙ্কনের মোবাইল নাম্বার নিয়ে এসে নিদ্র অঙ্কনকে ফোন দিয়ে বলেছিল যেন তনুজাকে ভুলে যায় আর তনুজাকে বোঝাতে যেন তাকে মেনে নেয়। সেদিন অঙ্কন বলেছিল, আমি তনুকে ভুলতে পারবো না, কিন্তু তনুকে বোঝাবো যাতে সে আপনাকে মেনে নেয়। অঙ্কন ঠিক তার 3 দিন পর তনুজাকে ফোন দিয়ে বলেছিল যেন নিদ্রকে মেনে নেয় আর তাকে পারলে ভুলে যায়। এরপর 1 মাস তনুজা নিদ্রকে প্রায় দেখতেই পারতো না তনুজার কথা মতে। আমি তো অঙ্কনের কাছে ফিরে যাচ্ছি না, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার যদি স্বামীর অধিকার চাইতো আমাকে বলতেন, মানা করতাম না, কারণ আপনার অধিকার আছে হালালভাবে। আপনি নিজ থেকে অধিকার চাননি, তাই আমিও কাছে আসিনি। আমার মনের কথা সেই দিন আপনার জোরাজোরিতে বলেছিলাম। বিচ্ছেদ হওয়ার পরেও মেয়েরা সংসার করে, স্বামীরা তার স্ত্রীর মনের খবর রাখতে চায় না যে তার স্ত্রী তাকে মন থেকে মানতে পারছে কিনা। আপনি আলাদা, আমি মানছি, আপনি জোর করেননি, কিন্তু 5 বছরের ভালোবাসা কি 5 দিনে ভুলে যাওয়া যায়? এখানে অঙ্কন কোনো অন্যায় করেনি, অন্যায় হয়েছে আমাদের সাথে। নিদ্র সেদিন তার করা ভুলটা বুঝতে পারে। সত্যি তো তনুজা কারোর সাথে অন্যায় করেছিল না, শুধু চুপচাপ থাকছিল মনের শান্তির জন্য। 5 বছরের ভালোবাসা বলতে তো সময় লাগবেই। আমারই দোষ, বিয়ের আগে একবার তনুজার মতামত আমরা জেনে নেওয়া উচিত ছিল। যখনই তনুজার মা বলুক তনুজা বিয়েতে রাজি, একবার তার মুখ থেকে আমার শোনা উচিত ছিল। বিয়ের 1 বছর পর তনুজা ভাবে নিদ্রকে কষ্ট দিয়ে তো লাভ নেই, সে তো জানতো না, তাই তনুজা নিদ্রকে মেনে নেয়। আজকে তনুজা অঙ্কনের সাথে বিয়ে। তনুজার মা নিজে অঙ্কনকে বলেছে তার মেয়েকে বিয়ে করতে। অঙ্কন এখন হাইকোর্টের অ্যাডভোকেট। অঙ্কনের মা প্রথমে একটু আপত্তি করলেও এই 4 বছর ছেলের অবস্থা দেখে সে বুঝেছে ছেলে আর কাউকে ভালোবাসতে পারবে না। ছোট্ট অব্র অঙ্কনের কোলে মিশে আছে। বাবার ভালোবাসাটা সে অঙ্কনের কাছ থেকেই পাচ্ছে। কেটে গেছে আরও 3 বছর। তনুজাকে ওটিতে নেওয়া হয়েছে, আজকে তনুজার ডেলিভারি হবে। অঙ্কন টেনশনে হাসপাতালে করিডোরে পায়চারি করছে, আর 4 বছরের অব্র বাবার পিছে পিছে সেও পায়চারি করছে। অব্রর নাম কিছুটা পরিবর্তন করা হয়েছে, এখন বার্থ সার্টিফিকেটে অব্রর নাম এখন মেহরাব আহমেদ অব্র, তবে বাবার নাম পরিবর্তন করেনি, কারণ তা ইসলাম বিরুদ্ধ। সবাই তাকে খুব আদর করে। কিছুক্ষণ পর অঙ্কন খেয়াল করে তার ছেলেও তার পিছে পিছে হাঁটছে। সে তখন হাঁটা থামিয়ে দিয়ে ওকে কোলে তুলে নেয়। আদো আদো বলিতে অব্র অঙ্কনকে বলে ওঠে, বাবা, মা বোনকে। অঙ্কন তখন ছেলের কথা হেসে বলে ওঠে, আনবে বাবা, একটু পরেই ভাইকে আর বোনকে আনবে। তুমি একটু দাদুমণি আর নানুমণির কাছে যাও তো বাবা। বাবার কথা শুনে অব্র তাড়াতাড়ি দাদুমণি আর নানুমণির কাছে চলে যায়। তখন রিফাত এসে অঙ্কনের কাঁধে হাত রেখে আর বলে, ভাই টেনশন করবেন না, আপু ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, সবাই সুস্থ থাকবে ইনশাল্লাহ। কি বলো রিফাত, টেনশন করবো না? ওর প্রথমবার অপ্র হওয়ার সময় নাকি ডাক্তার বলেছিল দ্বিতীয়বার কিছুটা প্রবলেম হতে পারে, তারপর টুইন বেবি। অঙ্কন টেনশন ঘামতে শুরু করেছে। প্রায় 3 ঘন্টা পরে নার্স 2টা বাচ্চা তোয়ালে করে ওটির বাইরে নিয়ে আসে। মেয়ে বাচ্চাটা অঙ্কনের কাছে দেয়। একদম তনুর মতো হয়েছে। অব্র তনুর মতো তাই কেউ বলতে পারে না যে নিদ্রর ছেলে। ছেলে বাচ্চাটাকে তনুজার মায়ের কোলে দেয়। ছেলে বাচ্চাটা অঙ্কনের মতো হয়েছে, তাই অঙ্কনের মা ওর নাম দেয় অঙ্কুর।
আর মেয়ে বাচ্চাটার নাম দেয় অদ্রিজা। তনুজাকে কেবিনে দেওয়া হলে অঙ্কন বাচ্চাদের নিয়ে তনুজার পাশের দোলনাতে শুয়ে দেয়, আর অব্র বাবার কোলে বসে ছোট বাচ্চাদের দেখছে। জ্ঞান ফেরার পরে তনুজাকে অঙ্কন বাচ্চাদেরকে দেখায়, অব্রের সাথে অনেক কথা বলে। ছেলে অনেকক্ষণ মাকে না দেখে কিছুটা টেনশনে ছিল। এরপর অব্রকে ওর দাদাভাই নিয়ে যায় খাবার খাওয়াতে। কেবিন থেকে সবাই চলে যাবার পরে অঙ্কন রয়ে যায়। তনুজা বাচ্চাদের ফিটিং করিয়ে দোলনাতে অঙ্কনের সাহায্যে রেখে দেয়। হঠাৎ করে তনুজা অঙ্কনকে বলে ওঠে, অঙ্কন, শেষ পর্যন্ত আমাদের অপ্রত্যাশিত প্রণয় পূর্ণতা পেল বলো। অঙ্কন তনুজার কথা হেসে ফেলে আর হেসে মাথা নাড়ায়। ভালো থাকুক অঙ্কন, তনুজা, অব্র, অঙ্কুর ও অদ্রিজা। ভালো থাকবেন। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।